আসসালামু আলাইকুম সবাইকে আজকের ক্লাসে শুভেচ্ছা। সবাই কেমন আছো? আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস, যেহেতু আজকের ক্লাসে বিভক্তির সম্পর্কিত যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো সম্পর্কে পড়ানো হবে। আর আমরা অ্যাকচুয়ালি এখানে টাইপ 3-তে চলে আসছি। টাইপ 3-তে আমরা জাস্ট টপিক 1টা গত ক্লাসে শেষ করেছিলাম। আমরা বাকি টপিকগুলো আজকে পড়ার চেষ্টা করব। তো আমাকে একটু জানাও তোমরা আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, আর আমাকে দেখা যাচ্ছে কিনা, লেখাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে কিনা একটু আমাকে কমেন্টে জানাও। আর তোমাদের সবার কি অবস্থা? তোমরা সবাই ভালো আছো? তোমাদের কি অবস্থা? সবাই ভালো আছে কিনা সেটাও আমাকে জানাও। সবাই কমেন্ট করো, কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে আমার লেখা কি স্পষ্ট কিনা। আচ্ছা, আমাকে একটু বলো লেখা স্পষ্ট কিনা, আর আমার কথা কি শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, এখানে এমডি সুহেল মিয়া বলছো অল ক্লিয়ার। আচ্ছা, অনেকে অনেকে সালাম দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। আজকের ক্লাসটি একদম মনোযোগ দিয়ে দেখবা, যেহেতু আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে টপিক আমি 4টা টপিক লিখছি 2 থেকে 5 পর্যন্ত, এই প্রত্যেকটা টপিকই গুরুত্বপূর্ণ। সেজন্য তোমরা প্রত্যেকটা টপিক মনোযোগ দিয়ে দেখবা। কেউ যদি না বুঝো তাহলে অবশ্যই আমাকে এখানে কমেন্টে কোয়েশ্চেন করবা। আর বিশেষ করে তোমাদের একটা অনুরোধ, সেটা হচ্ছে তোমরা যে যে দেখছো সবাই এই লাইভটা শেয়ার করে দাও। তোমাদের নিজের টাইমলাইনে হোক, তারপর বিভিন্ন গ্রুপে, যেখানে পারো তোমরা এই লাইভটা শেয়ার করে দাও। শেয়ার করে দিলে হবে কি, এটা যারা তোমাদের ফ্রেন্ড সার্কেল আছে সবাই দেখতে পাবে। আজকে যেহেতু ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, সেজন্য সবাই শেয়ার করে দাও। আর সবাইকে পারলে মেনশন করে দাও, যারা যারা ক্লাস করতে আগ্রহী, তোমার বন্ধুরা যারা যারা ক্লাস করতে আগ্রহী সবাইকে মেনশন করে দাও। তাহলে এখানে আচ্ছা, শোয়েব হাসান বলছো আলহামদুলিল্লাহ। আচ্ছা, এমডি সোহেল মিয়া বলছো আপনার ইউটিউব চ্যানেল আছে কি? আমার ইউটিউব চ্যানেল আছে, যেটা হচ্ছে গণিতের জানালা। আমার ইউটিউব চ্যানেলের নাম, আচ্ছা আমি এখানে লিখে দিচ্ছি। আচ্ছা, ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে গণিতের জানালা। তোমরা যারা ম্যাথ সম্পর্কিত, তোমাদের এইচএসসি ম্যাথ নিয়ে আমার একটা প্রোগ্রাম চালু করার ইচ্ছা আছে। এই এইচএসসি ম্যাথ নিয়ে আমার প্রত্যেকটা
চ্যাপ্টারে আমার ভিডিও, প্রত্যেকটা চ্যাপ্টার একদম সম্পূর্ণরূপে ফ্রি ভিডিও দেওয়ার ইচ্ছা আছে ইউটিউবে, তাই সবাই গণিতের জানালা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো। আচ্ছা, আপনি কোন স্যারের বুক ফলো করেন? আমি অ্যাকচুয়ালি কয়েকটা টিচারের বই ফলো করি, সেখান থেকে তোমাদের জন্য এরকম টাইপ ওয়াইজ বা টপিক ওয়াইজ এভাবে ভাগ করে দিই। আর সে আমি চেষ্টা করি যে প্রত্যেকটা টপিক যাতে আসে। এক একটা হয় কি, বিভিন্ন বইতে একটা বইতে যেগুলো নাই অন্য বইতে যে টপিকটা আছে ওভাবে আমি ম্যানেজ করে সব টপিক যাতে প্রত্যেকটা বইয়ের টপিক আসে, সেজন্য আমি 2-3টা বই ফলো করে তারপরে টপিকগুলো বানাইছি, ঠিক আছে? আচ্ছা, এখানে আচ্ছা, সবাই বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। সবাই সবাই একটা কাজ করো, সবাই শেয়ার করে দাও। যারা এখন দেখছো সবার প্রতি অনুরোধ রইল যে আজকের ক্লাসটা সবাই শেয়ার করে দাও, যেহেতু আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। সবাই যেন দেখতে পারে, তোমাদের বন্ধুরা, তারপরে তোমাদের যারা এখন তোমাদের বড় বা ছোট যারা এইচএসসিতে আছে, তোমাদের সমবয়সী বন্ধুরা সবাইকে শেয়ার করে মেনশন করে দাও যারা এই ক্লাসটি দেখতে আগ্রহী। আচ্ছা, তো তোমাদের কি অবস্থা সবার? তোমরা সবাই কি ভালো আছো কিনা সেটা তো জানাও নাই আমাকে। আচ্ছা, একজন বলছে পরে কি হবে, সব তো সরকার ধ্বংস করে দিচ্ছে। আচ্ছা, অ্যাকচুয়ালি এখন করোনার যে সিচুয়েশন, করোনা তো যে ইন্ডিয়ান ভেরিয়েন্টটা যেহেতু বাংলাদেশে বেড়ে যাচ্ছে, এটা সরকারের আসলে করার কিছু নাই। প্রত্যেকটা দেশে এরকম, যখন এটা খুব বেশি পরিমাণে যখন বেড়ে যায় করোনা, যখন খুব বেশি পরিমাণে ইফেক্টেড হয় মানুষ, তখন কিছু করার থাকে না, তখন অবশ্যই স্কুল কলেজ বন্ধ রাখতেই হবে। এখানে আসলে সরকারের করার কিছুই নাই। দেখবা যে স্কুল কলেজ খুলে দিলে এটা খুব দ্রুত হারে এই ভেরিয়েন্টটা ছড়ায় যাবে। তো সেক্ষেত্রে সরকার যেটা সিদ্ধান্ত নিচ্ছে অবশ্যই সেটা প্রশংসনীয়। আচ্ছা, সোহেল আফনান ছোট ভাই, আসসালামু আলাইকুম স্যার, আপনার ক্লাস অসাধারণ লাগে। থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা, অনেকেই মেনশন করছো তোমাদের ফ্রেন্ডদেরকে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কষ্ট করে শেয়ার করে দাও, যারা আজকের লাইভটি দেখছো তারা কষ্ট করে শেয়ার করে দাও। আমি ম্যাথে চলে যাব কিছুক্ষণের মধ্যেই। তোমরা সবাই শেয়ার করে দাও যারা দেখছো, এবং তোমাদের সবার খাতা রাখবা ম্যাথ করার জন্য। অবশ্যই খাতা কলম সামনে, মোবাইলটা রেখে খাতা কলম সব রেডি রাখো। পারলে তোমাদের যার যে বইটা আছে সেই বইটাও সামনে রাখো, এটা তোমাদের জন্য উপকার হবে। আর কারোর যদি কোনো ধরনের, আমি ম্যাথ করানোর সময় কোনো ধরনের প্রবলেম থাকলে অবশ্যই আমাকে সেটা কমেন্ট সেকশনে জানাবা, আমি অবশ্যই সেটা ফিডব্যাক দিব এবং তোমাদেরকে সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তাহলে আমরা ক্লাসে চলে যাই। গত ক্লাসে আমরা টাইপ 3 থেকে টাইপ 3টা হচ্ছে, আমরা এর আগে 2টা টাইপ করেছি। সেই টাইপ, যে 2টা টাইপ আমি 2টা লেকচার নিয়েছি, এটা হচ্ছে 3 নাম্বার লেকচার। এই লেকচার 1 আর 2 যারা দেখো নাই তারা ওই 1 আর 2 দেখবা। 1 আর 2 দেখার পরেই 3 নাম্বার ক্লাসটা দেখলে তোমাদের জন্য ভালো হবে। আর এখানে আমি টাইপ 3তে যেটা নাম দিয়েছি সেটা হচ্ছে বিভক্তি সম্পর্কিত। তারপরে এই বিভক্তি সম্পর্কিত এখানে টপিক আছে টোটাল টোটাল 5টা না, আরো 2টা টপিক আছে, টোটাল 7টা টপিক। আমি আজকে জাস্ট এই 4টা টপিক পড়াবো। এই 4টা টপিকের মধ্যে এখানে আগে টপিক 1টা আমি গত ক্লাসে পড়িয়েছি, যেটা হচ্ছে অন্তর্বিভক্তি। আর এই 4টা টপিক আমি এই ক্লাসে পড়াবো। তাহলে তোমরা যদি কেউ শিখতে চাও তাহলে একদম শুরু থেকে লেকচার 1 আর 2 সেটাও করবা, আর 3 নাম্বার ক্লাসটাও মনোযোগ দিয়ে করো। আচ্ছা, এখানে আমি নতুন, আপনি কখন ক্লাস নেন? আচ্ছা, আমি এই গ্রুপে প্রতি শনি সোম বুধ এই 3টা দিন আমি 7টা 30-এ সন্ধ্যা 7টা 30-এ ক্লাস নেই। যা তোমরা সবাই চেষ্টা করবা লাইভে থাকার জন্য। লাইভে থাকলে সুবিধা হয়, তোমরা যেটা বুঝবা না সেটা প্রশ্ন করতে পারবা। সেক্ষেত্রে তোমাদের কোনো প্রবলেম থাকলে সেটা সলভ হয়ে গেল, কিন্তু লাইভের পরে যদি তোমরা দেখো সেক্ষেত্রে তোমরা তো প্রশ্ন করতে পারবে না। প্রশ্ন করতে না পারলে তোমাদের যে প্রবলেম সেটা প্রবলেমই থেকে যাবে। যদিও যদি লাইভের পরেও যদি কেউ দেখো, তোমরা প্রশ্ন করে রাখবা, আমাকে মেনশন করে প্রশ্ন করে রাখবা, যদি আমি সময় পাই অবশ্যই সেটা আনসার করব। তবে লাইভে প্রশ্ন করলে সরাসরি আমি দেখতেছি, সেটা তোমাদের জন্য সুবিধা। আচ্ছা, অনেকে বলছো ইউটিউব চ্যানেলের লিংকটা দিলে ভালো হয়। আচ্ছা, আমি এই ইউটিউব চ্যানেলের লিংকটা আমি এখানে দিয়ে দিব। আর
তোমরা এই আমার আচ্ছা আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, যেহেতু আমি আমি একটা প্ল্যান করেছি যে এখানে তোমাদের এইচএসসি ম্যাথের যতগুলো চ্যাপ্টার আছে প্রত্যেকটা চ্যাপ্টারের যে বইয়ের যে ম্যাথগুলো আছে সেই ম্যাথকে আমি এভাবে টপিক ওয়াইজ তোমাদের জন্য ইউটিউব চ্যানেলে আপলোড করব, এবং সাথে পাশাপাশি তোমাদের এমসিকিউ কিভাবে শর্টকাট খুব কম সময়ে কিভাবে এটা সলভ করা যায় সেই জিনিসগুলো আমি টেকনিকগুলো তোমাদেরকে ওখানে শেখাবো। সেজন্য তোমরা যদি সম্ভব হয় গণিতের জানালা এটা ইউটিউব চ্যানেলটা, এটা শুধু গণিত নিয়েই, এটা হচ্ছে শুধুমাত্র গণিত নিয়ে তোমাদের যেটা অ্যাডমিশন টেস্টের যে এমসিকিউ এবং তোমাদের এইচএসসির যে সৃজনশীল এবং তোমাদের পাশাপাশি এমসিকিউ এই টাইপের জিনিসগুলো ওখানে থাকবে। সেজন্য তোমরা যদি শুধু গণিত সম্পর্কিত কোনো একটা চ্যানেল যদি চাও তাহলে তোমরা অবশ্যই এই গণিতের জানালাটা সাবস্ক্রাইব করবে। আচ্ছা এখন আমরা পড়ায় আসি। আচ্ছা আমিও আজকে নতুন আসলাম, ভালোই লাগছে। আচ্ছা তো সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে তোমাদের যারা দেখছো তাদের প্রতি একটা অনুরোধ হচ্ছে, তোমরা অবশ্যই কিছু একটা জিনিস না বুঝলে সাথে সাথে কোয়েশ্চেন করবা, ঠিক আছে? তোমরা প্রশ্ন করতে কোনো লজ্জা পাবো না, যত ইজি হোক, যত ইজি প্রবলেম হোক, সেটা তোমার মনে হবে এটা কোয়েশ্চেনটা করলে মনে হয় অনেকে বলতে পারে এত ইজি কোয়েশ্চেন কেন করছে। এভাবে তোমরা কখনোই কিছু জানার ক্ষেত্রে কখনো লজ্জা পাবো না। কোনো কিছু জানতে হলে তোমাকে প্রশ্ন করা শিখতে হবে, ঠিক আছে? তাহলে প্রশ্ন করবা, কোনো একটা সাধারণ যদি প্রবলেমও হয় সেটাও প্রশ্ন করবা, প্রশ্ন করে অবশ্যই সেটা আমি আনসার দেওয়ার চেষ্টা করব। আচ্ছা যাই হোক, আমরা তাইলে পড়াই ফিরে আসি। আমরা এর আগের যে টপিক 1টা পড়েছিলাম সেই টপিক 1-এর নাম হচ্ছে অন্তর্বিভক্তি। তাইলে অন্তর্বিভক্তির পরের যে টপিকটা সেটা হচ্ছে মধ্যবিন্দু নির্ণয়। তাইলে মধ্যবিন্দু নির্ণয় কথাটার মধ্যেই কিন্তু এখানে বোঝা যাচ্ছে আমি আসলে কি নির্ণয় করতে চাচ্ছি, ঠিক আছে? মধ্যবিন্দু মানে হচ্ছে দুইটা বিন্দুর ঠিক মাঝখানের বিন্দুটা আমি নির্ণয় করার চেষ্টা করব। দেখি আমরা এই টপিকটা আমরা কিভাবে সলভ করতে পারি। তোমরা বলছি তোমাদের কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা, যে প্রবলেমে হোক, যত ছোট প্রবলেমে হোক আমাকে অবশ্যই জানাবা। তাহলে আমি যদি দুইটা বিন্দু ধরি, এখানে লেখা দেখা যাচ্ছে? দেখা না গেলেও আমাকে একটু জানাবো অবশ্যই, আমি কমেন্ট দেখতেছি তোমাদের যদি কোনো ধরনের প্রবলেম হয় দেখতে গিয়ে বা তোমরা যদি শুনতে না পাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবা। আচ্ছা এখানে দুইটা বিন্দু আছে, এই দুইটা বিন্দু সাপোজ এই বিন্দুর স্থানাঙ্ক, আচ্ছা কলমটা শেষ হচ্ছে মনে হয়, এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1 y1 আর এই বিন্দুর স্থানাঙ্ক x2 y2। তাহলে এই দুইটা বিন্দুর ঠিক মাঝখানের বিন্দুটা আমরা নির্ণয় করব। ঠিক মাঝখানের বিন্দুটা যদি আমরা m দিই তাহলে এটা কিভাবে নির্ণয় করতে পারি? m হচ্ছে, যেহেতু এই দুইটা বিন্দুর মাঝখানে, তাহলে এই দুইটা বিন্দুর গড় হবে এই m বিন্দুটা। গড় মানে হচ্ছে ঠিক মাঝখানের জায়গাটা। তাহলে গড় আমরা কিভাবে নির্ণয় করি? প্রথমটা যোগ প্রথমটা, মানে তোমাদের প্রত্যেকটা সূত্র শেখার ক্ষেত্রে ডিরেক্ট ম্যাথের মতো করে শিখবা না, তখন তোমাদের ম্যাথটা কঠিন লাগবে। তোমরা শিখবা হচ্ছে এরকম, প্রথমটা যোগ প্রথমটা ডিভাইডেড বাই 2। অনেকে শিখতে পারো এভাবে x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2, সেম কথা, বাট তুমি যখন সূত্রের মতো করে শিখবা তখন জিনিসটা তোমার কাছে কঠিন লাগবে। কিন্তু তুমি যখন এমনি নর্মালি শিখো প্রথমটা যোগ প্রথমটা ডিভাইডেড বাই 2, তাহলে সেটা তোমার জন্য ইজি লাগবে। সেজন্য সব সময় পড়ালেখাকে ইজি ভাবে নিবা, কখনোই পড়ালেখাকে কঠিন ভাবে নিবা না। পড়ালেখার জিনিসটাই সৃষ্টি হয়েছে হচ্ছে তোমার কোনো কিছু জানার জন্য, কোনো কিছু যখন জানার ইচ্ছা হয় সেই ইচ্ছাটা পূরণ করার জন্যই পড়ালেখা। তোমাকে কেউ জোর করে পড়ালেখা শেখানো যাবে না, সেজন্য তোমাদের প্রত্যেকটা বিষয় জানার আগ্রহ নিয়ে পড়তে হবে, ঠিক আছে? কখনোই বোঝা প্রেশার হিসেবে নেবে না। তুমি যদি পড়ালেখাকে প্রেশার হিসেবে নাও তাহলে সেই পড়ালেখা থেকে তুমি কখনোই বেনিফিট পাবে না। তুমি যদি পড়ালেখাকে আনন্দ হিসেবে পড়ো, এটা একটা জিনিস আমার জানার ইচ্ছা হচ্ছে সেই হিসেবে পড়ো, অবশ্যই তোমার জন্য পড়ালেখাটা সহজ হয়ে যাবে। আচ্ছা যাই হোক, এখন এই যে আমরা m বিন্দুটার স্থানাঙ্ক যদি নির্ণয় করি, অর্থাৎ মধ্যবিন্দু যেটা m সেটা যদি নির্ণয় করি, মধ্যবিন্দু এটা যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে প্রথমটা যোগ প্রথমটা ডিভাইডেড বাই 2
এখানেও এই যে এটারও দ্বিতীয়টা যোগ দ্বিতীয়টা ডিভাইডেড বাই 2, তাহলে এটা কি রকম হবে y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এখন আমি কি বলছি, এখানে হচ্ছে তুমি যদি কখনোই কোনো দুইটা বিন্দুর ঠিক মাঝখানের বিন্দুটা যদি বের করতে চাও, তাহলে এই যে এই সূত্র অনুসারে এটা তোমাকে সলভ করতে হবে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এখন আমাকে জানাও এটা দেখা যাচ্ছে কিনা, এটা বোঝা যাচ্ছে কিনা, একটু আমাকে জানাও। আচ্ছা একটু আমি সময় নিচ্ছি, আমার হঠাৎ করে মনে হচ্ছে এখানে নেটের প্রবলেম হচ্ছে। তোমরা কি দেখতে পাচ্ছ আমার কথা, কি শোনা যাচ্ছে কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও তো। আচ্ছা, জি বোঝা যাচ্ছে। নাবিলা ইসলাম বলছো জি বোঝা যাচ্ছে। আচ্ছা, ফারজানা সুলতানা পুষ্প বলছো ক্লিয়ার। আচ্ছা, আচ্ছা ভেরি গুড, থ্যাংক ইউ তোমাদের যারা কমেন্ট করেছো। আচ্ছা তোমরা সবাই কমেন্ট করার চেষ্টা করবা, কারণ হচ্ছে আমি এখানে পড়াচ্ছি, আমি বুঝতে পারছি না আসলে তোমাদের ওখানে সাউন্ড ক্লিয়ার কিনা বা এটা বোঝা যাচ্ছে কিনা, সেজন্য তোমরা চেষ্টা করবা কমেন্ট করার জন্য, কমেন্ট করলে আমি বুঝতে পারবো। আচ্ছা, তাহলে এখানে এই জিনিসটা খুবই ইজি, দুইটা বিন্দুর ঠিক মাঝখানের বিন্দুটা নির্ণয় করবো আমরা কিভাবে, প্রথমটা যোগ প্রথমটা ডিভাইডেড বাই 2, আবার দ্বিতীয়টা যোগ দ্বিতীয়টা ডিভাইডেড বাই 2, এভাবে আমরা মধ্যবিন্দুটা নির্ণয় করে ফেলতে পারবো। আচ্ছা, এটার আমরা একটা উদাহরণ দেখি দেখি এটা এই জিনিসটা থেকেই দেখি। জাস্ট এখানে আমরা শুধু কি করব, এখানে আমরা জাস্ট এই যে এই এ বিন্দুটাকে আমরা যদি মনে করো -1 2 দিলাম, আর বি বিন্দুটা হচ্ছে 4, -5 এরকম দিলাম, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে এই মধ্যবিন্দুটা নির্ণয় করব। আমরা একটু আগেই দেখেছি কি মধ্যবিন্দু কিভাবে নির্ণয় করে, প্রথমটা যোগ প্রথমটা ডিভাইডেড বাই 2, দ্বিতীয়টা যোগ দ্বিতীয়টা ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তোমাদের হয়তো অনেকের প্রশ্ন হতে পারে এটা খুবই ইজি, এটা মানে আমাদেরকে শিখতে হবে না, এরকম করে কখনোই কোনো জিনিসকে ফেলে রাখবে না, যত ইজি হোক সেটাকে আবার করবা। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে তোমাদের সুবিধা হবে। ইজির কোনো জিনিসের ভিতরে যদি কঠিন বিষয় থাকে সেটা তোমার জন্য সহজ হয়ে যাবে। আচ্ছা যাই হোক, এটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি মধ্যবিন্দু, তাইলে এটার মধ্যবিন্দুটা আমরা নির্ণয় করব এই যে প্রথমটা যোগ প্রথমটা, তাহলে প্রথমটা মানে হচ্ছে -1 যোগ 4 ডিভাইডেড বাই 2, কমা আবার দ্বিতীয়টা যোগ দ্বিতীয়টা, তাইলে এই যে -5 দিলে এটা কি হয়ে যাবে, -5 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এখন আমি তাইলে এটা কি হবে, -1 প্লাস 4 মানে হচ্ছে 3/2, আর এটা হচ্ছে -3/2। দেখো কত ইজি, জাস্ট তোমাকে একটা কাজ করতে হবে, মধ্যবিন্দু মানে হচ্ছে প্রথমটা যোগ প্রথমটা ডিভাইডেড বাই 2, আর দ্বিতীয়টা যোগ দ্বিতীয়টা ডিভাইডেড বাই 2, এটা করে দিলেই মধ্যবিন্দুটা বের হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি ছিল, এটা হচ্ছে টপিক 2। টপিক 2 হচ্ছে টাইপ 3 এর টপিক 2। ঠিক আছে, তাহলে তোমাদের যদি এই যে মধ্যবিন্দু নির্ণয়ের আর কোনো ধরনের প্রবলেম হবে কিনা একটু আমাকে জানো তো, তোমরা বুঝছো কিনা, আর তাহলে যদি বুঝে থাকো আমি তোমাদের একটা ম্যাথ দিই, এটা পারো কিনা দেখি। খুব দ্রুত এটা সলভ করে ফেলতে হবে। 7,7 ও 3,5 এর মধ্যবিন্দু নির্ণয় করো। দেখে আমি একটু সময় নিচ্ছি, তোমরা এটা সলভ করো, দেখে আমাকে জাস্ট আনসারটা বলো। এটা কিন্তু খুব ইজিলি করা যায়, মুখে মুখেও করা যায়, তারপরেও খাতায় করো, খাতায় করে আমাকে আনসারটা বলো এটার মধ্যবিন্দুটা কি হবে। আমরা গ্রাজুয়ালি স্লোলি আগাই, বেশি তাড়াহুড়া করার দরকার নেই, প্রত্যেকটা টপিক আমরা আস্তে 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 ধীরে ধীরে আগাই। ঠিক আছে, তাহলে তোমাদের এটার এই ম্যাথের আনসারটা কি হবে আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও। দেখি কে কে আগে এটার উত্তর দিতে পারে, একটু তাড়াতাড়ি জানাবা। আচ্ছা, ফার্স্টে কমেন্ট করছো নূরজাহান রুম্পা 5
আর 6। আচ্ছা আরো কয়েকজন জানাও, আমি বলতেছি আনসারটা হচ্ছে কিনা, আর দেখে কয়েকজন জানাও। আচ্ছা ভেরি গুড। আচ্ছা সবাইকে সবাইকে ধন্যবাদ। আচ্ছা তোমাদের তোমাদের সবার আনসার এখানে নূরজাহান রুম্পা, তারপরে সাইদা, লামিয়া, নুসরাত, মনিরা আক্তার, কাউসার জান্নাত, আনুষা, নাবিলা ইসলাম, শিয়ামুল ইসলাম, ফারজানা সুলতানা, পুষ্প, ফারজানা আক্তার, সবার কমেন্টই সবার আনসারই সঠিক 5 আর 6। আচ্ছা তোমাদের কারো নাম যদি আমি উচ্চারণ করতে বা কারো নাম যদি ভুল হয় তাহলে কিছু মনে করবে না, কারণ মানুষের জন্য সবচাইতে ইম্পর্টেন্ট এবং সবচাইতে প্রিয় জিনিস হচ্ছে তার নাম। এখানে যদি আমি নাম উচ্চারণ করার ক্ষেত্রে যদি কোনো ভুল হয় তাহলে কিছু মনে করিও না। আচ্ছা তো এখানে যারা যারা কমেন্ট করেছে এখানে সবার আনসারই ঠিক আছে, তাইলে এটার মধ্যবিন্দু আমরা কিভাবে নির্ণয় করছি? এটা হচ্ছে জাস্ট প্রথমটা যোগ প্রথমটা ডিভাইডেড বাই 2 আর দ্বিতীয়টা যোগ দ্বিতীয়টা ডিভাইডেড বাই 2। তাইলে এটা হচ্ছে 7 3 হচ্ছে 10 10/2 আর 7 5 হচ্ছে 12 ডিভাইডেড বাই 2। তাইলে কত আসতেছে 5/5,6। সবার আনসারই সঠিক, মাশাআল্লাহ তোমরা সবাই সঠিক আনসার করেছো। তাহলে আমরা কি এখন টপিক 2টা এটা শেষ বলতে পারি? টপিক 2 আমরা কেটে দিচ্ছি, ঠিক আছে? টপিক 2টা শেষ। এখন আমরা টপিক 3 তে চলে যাই, ঠিক আছে? আমরা গ্রাজুয়ালি টপিক 3 তে চলে যাই, তারপরেও তোমাদের প্রবলেম থাকলে সেটা আমি পরে আলোচনা করব। আচ্ছা টপিক 3 হচ্ছে বহির্বিভক্তি। টপিক 3 হচ্ছে বহির্বিভক্তি। তাহলে আমরা টপিক 1-এ যেটা আলোচনা করেছিলাম, টপিক 1-এ ছিল অন্তর্বিভক্তি, এবং এখন টপিক 3-তে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে বহির্বিভক্তি। তাহলে বহির্বিভক্তিটা এটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। এখানে এই যে আমি টাইপ 3টা দিছি, এখানের মধ্যে মোটামুটি এই 4টার মধ্যে মোটামুটি কম্পারেটিভলি কঠিন হচ্ছে বহির্বিভক্তি। সেজন্য এই বহির্বিভক্তিটা মনোযোগ দিয়ে খেয়াল করো। তাহলে বহির্বিভক্তি মানে কি? আচ্ছা অন্তর্বিভক্তিটাও আমি একটু করে আলোচনা করি, তোমাদের এটা বোঝার জন্য সুবিধা হবে। সেটা হচ্ছে যদি কোনো দুইটা বিন্দুর মাঝখানে যদি এই দুইটা বিন্দুর ভিতরে যদি এই দুইটা বিন্দুকে বিভক্ত করে, বা এই দুইটা বিন্দুর যে রেখাটা তাকে যদি মাঝখানের কোনো বিন্দু বিভক্ত করে, এটাকে আমি সি ধরলাম, তাহলে এটা হচ্ছে অন্তর্বিভক্তি। অন্তর্বিভক্তির কথাটার মানে হচ্ছে অন্তর্বিভক্তি মানে ভিতরে বিভক্তি, ঠিক আছে? যদি ভিতরে বিভক্ত করে, ধরো এই যে সি বিন্দুটা এ বি এর ভিতরে বিভক্ত করছে, কিভাবে? মনে করো যে 2:3 অনুপাতে, মানে 2:3 অনুপাতে বিভক্ত করছে, তাহলে তখন এই যে এই বিভক্তিটাকে আমরা বলবো অন্তর্বিভক্তি। কিন্তু যদি এমন হয় এটা এখানে ভিতরে বিভক্ত না করে, ধরো এই যে এখানে ভিতরে বিভক্ত না করে এটা বাইরে কোনো বিন্দু বিভক্ত করছে, অনেকের প্রশ্ন হয় যে এটা আসলে এই রেখা এ বি কে তো কোথাও কাটে নাই, বা এ বি কে কোনো জায়গায় তো বিভক্ত করে নাই, তাহলে এটাকে কেন আমরা বিভক্তি বলছি? আসলে বিভক্তি মানে হচ্ছে এই যে এ থেকে এই বিন্দুটা দূরত্ব এবং বি থেকে এই বিন্দুটার দূরত্বের যে অনুপাত, অর্থাৎ এ থেকে এই যে বিভক্তকারী বিন্দু সি, এ সি অনুপাত, আর এই বি থেকে বিভক্তকারী বিন্দু সি, এটার এই অনুপাতটাকেই বলা হয় বিভক্তি। বিভক্তি বলতে এখানে মাঝখানে কোনো একটা জায়গায় কাটতে হবে বা এখানে বিভক্ত করতে হবে এরকম না। এটা হচ্ছে তুমি যেই দুইটা বিন্দুকে বিভক্ত করবে, প্রথম বিন্দু থেকে ওই বিভক্তকারী বিন্দু পর্যন্ত যে দূরত্ব এবং দ্বিতীয় বিন্দু থেকে বিভক্তকারী বিন্দু পর্যন্ত যে দূরত্ব, সেই দূরত্ব দুইটার অনুপাত, এটাকে বলা হয় বিভক্তি। এটা হচ্ছে বহির্বিভক্তি। কেন? কারণ হচ্ছে যে দুইটা বিন্দুকে বিভক্ত করছে সেই দুইটা বিন্দুর ভিতরে নাই, এটা হচ্ছে বাইরের বিন্দু, ঠিক আছে? সেজন্য এই বিভক্তিটাকে বলা হয় বহির্বিভক্তি। তাহলে আমরা বহির্বিভক্তিটা কিভাবে বুঝবো? যদি কোনো একটা সরলরেখার বাইরে গিয়ে যদি কোনো একটা বিন্দু যদি বিভক্ত করে, তখন সেটা হচ্ছে বহির্বিভক্তি। তাহলে বহির্বিভক্তি এটা আমরা সূত্র হিসেবে কিভাবে লিখতে পারি? সাপোজ সূত্র মানে হচ্ছে কিভাবে এটা আমরা ওই বিভক্তকারী বিন্দুটা নির্ণয় করব। মনে করো এই যে প্রথম বিন্দুটা হচ্ছে x1 আর y1, দ্বিতীয় বিন্দুটা হচ্ছে x2 y2। দেখো বিভক্তকারী বিন্দুটা কিন্তু এ বি এর বাইরে,
সেজন্য এটাকে বলা হয় বহির্বিভক্তি। ঠিক আছে, তাইলে বহির্বিভক্তি এই সি বিন্দুর স্থানাঙ্কটা মনে করো এক্স ওয়াই। আচ্ছা, এটাকে আমি লাল কালি দিয়ে লিখি, অর্থাৎ এটাকে আমাকে নির্ণয় করতে হবে। এই যে সি বিন্দুটা হচ্ছে এক্স কমা ওয়াই। আমি যদি এই এক্স ওয়াইটা নির্ণয় করতে চাই, ঠিক আছে, তাহলে আমি কিভাবে নির্ণয় করব? এটা দেখো কিভাবে নির্ণয় করব। এটা এক্স নির্ণয় করব আমরা হচ্ছে প্রথমে মনে করো এটা এ থেকে সি পর্যন্ত, যেটা এ সি এবং বিসি, এই অনুপাতটাকে আমরা m:n ধরলাম। ঠিক আছে, এই অনুপাতটাকে আমি কি ধরলাম? এ থেকে সি পর্যন্ত দূরত্ব, বি থেকে সি পর্যন্ত দূরত্ব, এদের অনুপাত, এটাই তো বহির্বিভক্তি। ঠিক আছে, এই বহির্বিভক্তিটা আমি মনে করলাম যে কি m:n অনুপাতে এটাকে বহির্বিভক্ত করে। সেক্ষেত্রে আমরা এই বিন্দুটা কিভাবে নির্ণয় করব? প্রথমে একটা কাজ করবা, সেটা হচ্ছে এই দুটো বিয়োগ করে দিবা, নিচেও বিয়োগ করবা, উপরেও বিয়োগ করে দিবা। এই যে দেখো m, বোঝা যাবে না, এই যে m বিয়োগ n। তোমরা খেয়াল করছো এই যে আমি এখানে কিন্তু m-n সরাসরি লিখছি, কিন্তু উপরে m এর পাশে একটা জায়গা রাখছি, n এর পাশে একটা জায়গা রাখছি। কেন জায়গা রাখছি? সেটার কারণ হচ্ছে তোমার এই যে m যেটা, ঠিক আছে, এই m এর পাশে দিতে হবে ঠিক তার বিপরীত x, যেহেতু আমরা নির্ণয় করছি কি x। ঠিক আছে, m এর পাশে দিতে হবে ওই অনুপাতের বিপরীত x। আচ্ছা, mটা কার জন্য ছিল? প্রথমটার জন্য, মানে a এর জন্য। তাহলে a এর বিপরীত হচ্ছে কি b, তাহলে b এর x টা কি হবে? এই যে x2। ঠিক আছে, আবার n কার জন্য ছিল? b এর জন্য, তাহলে b এর বিপরীত হচ্ছে a, তাহলে এখানে হবে x1। অর্থাৎ তোমরা একটা জিনিস মনে রাখবা, যে অনুপাত আমরা নির্ণয় করব সেই অনুপাতের বিপরীত বিন্দুটা এখানে বসাইতে হবে, বিপরীত নাম্বারটা এখানে বসাইতে হবে। n এর পাশে, m এর পাশে হচ্ছে a এর জন্য যেহেতু m এর পাশে বসাইতে হবে b এর এটা, আর b এর জন্য যেহেতু n এর পাশে বসাইতে হবে a এর x। ঠিক আছে, এটা উদাহরণ দিলে বুঝবা। এভাবে সূত্র মুখস্থ করার মতো এভাবে পড়বা না, mx2 nx1 এভাবে পড়বা না। ঠিক আছে, এরপরে আচ্ছা এতটুকু বুঝছো কিনা একটু আমাকে জানাও, কারণ এটা বেশি হার্ড হয়ে যাচ্ছে বোঝাতে গিয়ে। তোমরা জাস্ট এই পর্যন্ত বুঝছো কিনা সেটা একটু আমাকে কমেন্টে জানাও। হ্যাঁ, এখানে একজন কমেন্ট করছে হচ্ছে সিয়ামুল ইসলাম, স্যার mn কে অনুপাতের মান। হ্যাঁ, এই দুটো হচ্ছে m আর n, এই দুটো হচ্ছে অনুপাতের মান, এটাকে আমরা m:n ধরলাম আর কি। ঠিক আছে, সবাই বুঝছো কিনা আমাকে একটু জানাও। আচ্ছা, তাহলে তোমরা এটা বুঝছো কিনা? আচ্ছা স্যার আবার বুঝালে ভালো হবে। আচ্ছা, এটা এটা এখানে বুঝালে, এই যে সূত্র আকারে এটা বুঝালে তোমরা একটু বুঝতে অসুবিধা হবে। আমি এটা আগে লিখে ফেলি সূত্রটা, তারপরে একটা উদাহরণ দিলে তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, ওয়াই আমরা কিভাবে নির্ণয় করব? ওয়াই হচ্ছে, আমি বুঝাবো, এটা আবার বুঝাবো, তারপরেও আমরা ওয়াইটা আগে করে ফেলি। ইব্রাহিম, এটা দেখা যাচ্ছে কিনা দেখো তো ওয়াইটা। আচ্ছা, তাহলে এখানে এটাতেও ওয়াই বের করার ক্ষেত্রেও আমরা m আর n এটা বিয়োগ করে দেব, নিচে এবং উপরে m বিয়োগ n। ঠিক আছে, দেখো এখানে m এর পাশে আমি একটা জায়গা রেখেছি, n এর পাশেও একটা জায়গা রেখেছি, তাহলে m এর পাশে দিতে হবে কি? m এর পাশে দিতে হবে তার বিপরীত y। m কার জন্য? m হচ্ছে এই যে m হচ্ছে কার জন্য? m হচ্ছে a এর জন্য। ঠিক আছে, m অনুপাতটা কার জন্য? a এর জন্য। ঠিক আছে, এখানে c, তো c এটা হচ্ছে বিভক্তিকারী বিন্দু, এটা বাদ দিয়ে m হচ্ছে কার জন্য? a এর জন্য। তাহলে ঠিক তার বিপরীত b এর y টা নিতে হবে। b এর y কত? y2। তাহলে এখানে নিতে হবে y2, আর n এর জন্য নিতে হবে তার বিপরীত, মানে হচ্ছে a এর y টা, তাহলে n এর জন্য নিতে হবে y1। ঠিক আছে, এটা না বুঝলেও সমস্যা নাই, আমি তোমাদের জাস্ট একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, এই উদাহরণটা বুঝতে পারছো কিনা দেখো। আমি এখানে জাস্ট বিন্দুগুলোর এক একটা মান দিচ্ছি। মনে করো এই বিন্দুটা হচ্ছে 2,5, আর এই বিন্দুটা হচ্ছে -2,-6 ধরো, এটা আমি জাস্ট এমনি আমার মতো করে ধরছি। তাইলে এই যে xy এটা নির্ণয় করতে হবে,
এটা এখানে দেয়া আছে মনে করো এ থেকে সি পর্যন্ত, তাইলে আমাদের কাকে বিভক্ত করছে? এ বি কে সি বিভক্ত করেছে, বিভক্ত করেছে, ঠিক আছে? তাহলে দেখো তো, এই যে এ বি কে বিভক্ত করছে, সি যেটা বিভক্ত করছে সেটা এ বি এর বাইরে নাকি ভিতরে? এ বি এর বাইরে না? তাহলে যেহেতু বাইরে, এটা হচ্ছে বহির্বিভক্তি। তাহলে কত অনুপাতে বহির্বিভক্ত করছে? এটাকে আমরা ধরে নিই অনুপাতটা হচ্ছে অনুপাতটা সাপোজ ধরলাম হচ্ছে 3:2। এটা হচ্ছে অনুপাত, ঠিক আছে? এখন এই অনুপাত দিয়ে আমরা এক্স এবং ওয়াই নির্ণয় করব। এক্সটা, শুধু এক্সটা বুঝো, তারপর ওয়াইটা তোমরা আমাকে বলবা কি হবে। তাহলে এক্স কি হবে? এক্স ইকুয়ালস টু, আমি কি বলছিলাম, উপরে নিচে এটা বিয়োগ করে দিবা। এই যে 3 - 2, এখানেও 3 - 2। আচ্ছা, এখানে 3:2, 3:2 মানে হচ্ছে এই যে এ বি কে সি যেহেতু বিভক্ত করছে, এটা হচ্ছে এ বি ইস টু, সরি, এ সি ইস টু বি সি ইকুয়ালস টু এটা। আচ্ছা, এই 3টা কার জন্য ছিল? এর জন্য। তাহলে আমাদের ঠিক বিপরীত, বাকি যে বি আছে তার এক্সট্রা নিতে হবে। তাহলে সেটা কত? 2 - 2, এখানে -2 নাও। আচ্ছা, 2টা কার জন্য? বি এর জন্য। তাহলে তার বিপরীতটা নিতে হবে। তাহলে বিপরীতটা মনে হচ্ছে এর এক্সট্রা নিতে হবে। এর এক্স কত আছে? 2। এটা বুঝছো কিনা? আমি আবার বলছি, অনুপাতটা উপরে এবং নিচে বিয়োগ করে দিবা। দেখো 3 - 2, এখানেও 3 - 2। 3 এর পাশে 3 অনুপাতটা কার জন্য ছিল? এর জন্য। কিন্তু আমরা এ এর এক্স বসাবো না, আমরা বসাবো বি এর এক্স। তাহলে বি এর এক্স কত? -2। এই 2 অনুপাতটা কার জন্য ছিল? বি এর জন্য। কিন্তু আমরা বি এর এক্সটা বসাবো না, বসাবো কার? এ এর এক্স। এ এর এক্স মানে হচ্ছে 2। তাহলে এই যে মাঝখানে এটা এখন ক্যালকুলেশন করলে কি আসতেছে? -6 - 4 ডিভাইডেড বাই 1, দ্যাট মিনস এটা আসতেছে হচ্ছে -10। এই এক্সটা বুঝছো কিনা? ঠিক আছে, এই এক্সটা বুঝলে তোমরা আমাকে জাস্ট বলো ওয়াইটা কত হবে, সেটা একটু আমাকে সবাই দেখি করো তো। এটা ওয়াইটা কত হবে করে আমাকে কমেন্ট সেকশনে জানাও। যারা যারা বুঝছো এটা, এটা ওয়াইটা বের করে কমেন্ট সেকশনে জানাও। আমরা গ্রাজুয়ালি করি, আস্তে আস্তে করি, এত তাড়াহুড়োর কিছু নাই, সবাইকেই বুঝতে হবে। কেউ কোনো একজন যদি না বুঝো, সেটা আমাকে কমেন্টে জানাও, সেটা আমি আবার রিপিট করব, ঠিক আছে? আচ্ছা, এখানে দুইজনে দুই রকম আনসার আসছে। একজন হচ্ছে নূরজাহান রুম্পা। আচ্ছা, একজন জিজ্ঞেস করছে হচ্ছে তানজিলা ইসলাম 3:2 কোথার থেকে আসছে। অ্যাকচুয়ালি আমি 3:2 এটা আমি নিচ থেকেই দিছি। অনুপাতটা মনে করো এ বি কে সি এটা বহির্বিভক্ত করছে, এই কি অনুপাতে বিভক্ত করছে সেটা হচ্ছে 3:2। এটা প্রশ্নে থাকবে, এটা আমি মানে আনসারে আনি নাই, এটা হচ্ছে প্রশ্নে থাকবে 3:2 অনুপাতে বিভক্ত করবে। তখন তোমাকে নির্ণয় করতে হবে এই সি বিন্দুটা, অর্থাৎ এক্স আর ওয়াই, এই সি বিন্দুটা নির্ণয় করতে হবে। এই সি বিন্দুর এক্সটা আমি নির্ণয় করছি, তোমরা জাস্ট ওয়াইটা নির্ণয় করো। ওয়াই এর জন্য, আচ্ছা, লুৎফুর রহমান বাবর আমার ফ্রেন্ড বলছে ধন্যবাদ। আচ্ছা, ওয়েলকাম। আচ্ছা, নূরজাহান রুম্পার আসছে -28 আর নুসরাত জাহানের আসছে 27। আচ্ছা, সাইদ আল আমিয়া নুসরাত -28। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, -28 আসতেছে সবার। দেখি আমি একটু করে দেখি। আমি এটা অ্যাকচুয়ালি কোনো বইয়ের কোয়েশ্চেন না, এটা হচ্ছে জাস্ট আমি নিজের থেকে দিচ্ছি। আমিও জানি না আসলে ওয়াই এর মান কত আসবে, আমি নিজে একটু করে দেখি। তাহলে ওয়াই এর মানটা আমি, যারা এখনো বুঝো নাই তারা এটার থেকে হয়তো বুঝে নিতে পারো। ওয়াই এর মানটা আমি নির্ণয় করতেছি। দেখো কিভাবে নির্ণয় করব। প্রথমে আমরা অনুপাতটাকে বিয়োগ করে দিব। কিভাবে? এই যে 3 - 2, উপরেও 3, তারপরে কি -2। দেখো আমি কি করছি, প্রথম কাজটা হচ্ছে অনুপাত দুটো যেহেতু বহির্বিভক্ত, এটা যেহেতু বাইরে বিভক্ত করছে, যেহেতু বহির্বিভক্ত, তাইলে অনুপাত দুটো আমি কি করে দিছি? বিয়োগ করে দিছি। দেখো নিচেও 3 - 2, উপরেও 3 - 2, কিন্তু একটা শুধু পার্থক্য, সেটা হচ্ছে উপরে আমি জায়গা রাখছি, নিচে কিন্তু কোনো জায়গা রাখি নাই। উপরে কেন জায়গা রাখছি? সেটার কারণ হচ্ছে এই 3, এই অনুপাতটা কার জন্য ছিল? এর জন্য ছিল, ঠিক আছে? কিন্তু আমি এর ওয়াইটা বসাবো না, আমি বসাবো হচ্ছে বি এর ওয়াইটা। বি এর ওয়াইটা কত ছিল? -6। তাহলে এটা আমি এই যে এখানে -6টা বসে দিই, ঠিক আছে? এবার তোমরা আমাকে বলো, এই যে 2 এটা কার জন্য ছিল? বি এর জন্য। কিন্তু আমি বসাবো কার? বি এরটা বসাবো না, ঠিক তার উল্টাটা এরটা বসাবো।
ওয়াই এর ওয়াই, এক্স বসায় না, আবার এটা বের করতেছি ওয়াই, এখানে এক্স বসাবো না, তাইলে এখানে হচ্ছে ওয়াই এর ওয়াই কত 5, তাইলে এটা আমরা বসাই দিই, দেখি কত আসে। এখানে বসালে এটা আসতেছে 318 -18 -10 ডিভাইডেড বাই 1, তার মানে হচ্ছে -28। আচ্ছা, যারা -28 বলেছো তাদেরটা ঠিক আছে, কিন্তু যে যারা ভুল করেছো তাদেরটাও ঠিক আছে, কারণ হচ্ছে ম্যাথ যদি একবার ভুল করো সেই ভুলটা জীবনে তুমি ভুলবা না, মানে হচ্ছে সেই ভুল থেকে যে শিক্ষাটা নিবা সেই শিক্ষাটা তোমার সারা জীবনই মনে থাকবে। সেজন্য কোনো জিনিস করার ক্ষেত্রে, কোনো জিনিস ম্যাথ বা কোনো একটা সাবজেক্টে কোনো কিছু বোঝার ক্ষেত্রে ভুল করলে সমস্যা নেই, তুমি যত ভুল করবে এটা তোমার মাথায় তত বেশি স্থায়ীভাবে গেঁথে থাকবে। সেজন্য যাদের আনসার ভুল হয়েছে তারা মন খারাপ করার কোনো দরকার নেই, আস্তে আস্তে তোমাদের যারা এখানে যারা -28 যাদের আসে নাই, ঠিক আছে, তারা একটু আমাকে কমেন্টে জানাও বুঝি নাই এরকম বলো, যারা বুঝো নাই একটু কষ্ট করে কমেন্টে জানাও বুঝি নাই, আমি এটা আবার রিপিট করব, ঠিক আছে? কোনো একজন কি আছো যে বুঝো নাই? বুঝো নাই এরকম কি কেউ আছো? যদি থাকো তাহলে আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও। আচ্ছা, মনিরা আক্তার বলছো মাইনাস আর মাইনাস কি প্লাস হবে না? মাইনাস আর মাইনাস হচ্ছে না, এটা তো প্লাস আর মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, এটাও এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে এটাও মাইনাস, এখানে তো আর কোথাও মাইনাসে মাইনাসে প্লাস। তুমি কোনটা বলতে চাচ্ছ? এখানে এটা গুণ আছে, এই মাইনাসটা গুণ আকারে নাই, এটা তো এটার পরে, তাহলে প্লাসে মাইনাসে এটা হবে মাইনাস, আবার এই প্লাসে মাইনাসে এটাও হবে মাইনাস, ঠিক আছে? এবার বুঝছো? দেখো মনিরা আক্তার বুঝছো কিনা? আচ্ছা, সিয়ামুল ইসলাম বলছো বুঝেছি স্যার, বুঝেছি স্যার। আচ্ছা 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 আচ্ছা, ভেরি গুড। এখন এই বহির্বিভক্তি দিয়ে আমি একটা ম্যাথ দিই যে কি তোমরা পারো কিনা। তাহলে একটা, যদি এটা বুঝে থাকো একটা ম্যাথ দিই, কেউ কিন্তু বলো নাই যে বুঝি নাই, এজন্য আমি মুছে দিচ্ছি, ঠিক আছে? না বুঝলে আমাকে বলবা। আচ্ছা, এই প্রশ্নগুলো সবাই লিখো, কেউ প্রশ্ন না লিখে এমনি দেখে থাকবে না, প্রশ্ন সবাই লিখো। আর লিখা বোঝা যাচ্ছে কিনা আমাকে বলবা, লিখা বোঝা না গেলে অবশ্যই আমাকে বলবা। এ বি, আচ্ছা এ ও বি বিন্দু দ্বয়ের, আচ্ছা এখানে একটা কথা মিস হয়েছে, স্থানাঙ্ক এ ও বি বিন্দু দ্বয়ের স্থানাঙ্ক -2,4 এবং 4,-5। এ বি রেখাংশকে সি পর্যন্ত বর্ধিত করা হলো যেন, এটা হাজার হাজার বার আসছে কোয়েশ্চেন, এটা খুবই ইম্পর্টেন্ট, হাজার হাজার বার মানে অনেকবার আসছে, সেজন্য এই কোয়েশ্চেনটা দেখি তোমরা পারো কিনা। এ বি ইকুয়ালস টু 3BC, সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। এখন আমি কোথায় লিখব? আচ্ছা যাই হোক, তোমরা আগে প্রশ্নটা লিখে ফেলো, সবাই প্রশ্নটা লিখো এবং সমাধান করার ট্রাই করো। আচ্ছা, আমি আবার বুঝে দিচ্ছি, এখানে এ ও বি বিন্দু দ্বয়ের স্থানাঙ্ক, এটা হচ্ছে এ বিন্দুর স্থানাঙ্ক আর এটা হচ্ছে বি বিন্দুর স্থানাঙ্ক, ঠিক আছে? আচ্ছা, এ বিন্দু মনে করো এটা, আর বি বিন্দু মনে করো এই যে এটা, ঠিক আছে? এ বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে -2,4 আর বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 4,-5। এই এ বি রেখাংশকে সি পর্যন্ত বর্ধিত করা হলো, মানে এটাকে বাড়ানো হলো। কিভাবে পারেছে দেখো, এটাকে সি পর্যন্ত নিয়ে আসো, এখানে সি পর্যন্ত নিয়ে আসো, সি পর্যন্ত বর্ধিত করা হলো যেন এ বি ইকুয়ালস টু 3BC হয়। এই যে এ বি, এটা বিসি এর কয় গুণ? 3 গুণ হবে,
দেখো এ বি এই অংশটা বি সি এই অংশের 3 গুণ, তাহলে এটা ছোট হবে এটা বড় হবে না? দেখো এ বিটা হচ্ছে বি সি এর 3 গুণ, 3 গুণ যেটা সেটা তো অবশ্যই বড় হবে, ঠিক আছে? তাহলে এই অংশটা হচ্ছে, এটাকে যদি আমি 1 ধরি, এটা কত হবে? 3 গুণ মানে 3 হবে। অর্থাৎ এই যে এ বি যেটা, ঠিক আছে, এ বি অংশটা হচ্ছে, আমি যদি 3 ধরি, এই বি সি অংশটা হবে শুধু 1। আবার বলি এ বি ইকুয়ালস টু যেহেতু 3 বি সি, এই বি সি এটাকে যদি 1 ধরি, তাইলে এটা যেহেতু 3 গুণ এ বি, এটা 1 ধরলে এটা হবে 3, ঠিক আছে? তো এখানে আমাদেরকে ফাইন্ড আউট করতে বলছে এই যে সি বিন্দু অর্থাৎ এক্স ওয়াই, এটা নির্ণয় করতে বলছে। এটাকে আমরা অন্তর্বিভক্তি দিয়েও করতে পারি, বহির্বিভক্তি দিয়েও করতে পারি। অন্তর্বিভক্ত করলে এটা কি হবে দেখো, আমি যদি এভাবে চিন্তা করি, এই যে এ সি এটা একটা পুরাটা একটা রেখা, এই পুরা রেখাকে বি বিন্দু অন্তর্বিভক্ত করছে, এই বি বিন্দুটা তখন বিভক্তকারী বিন্দু। আচ্ছা এই ম্যাথটা আমি দুইভাবেই করাই দিই, একটা অন্তর্বিভক্তি দিয়েও করাই দিই, আরেকবার বহির্বিভক্তি দিয়েও করাই দিই। এই ম্যাথটা করলে তোমাদের অন্তর্বিভক্তি আর বহির্বিভক্তি দুটাই ক্লিয়ার হয়ে যাবে। তাহলে একটু খেয়াল করো, যেহেতু আমরা কোয়েশ্চেনের যে প্যাটার্ন, এই প্যাটার্নটা আমরা মোটামুটি এখানে নিয়ে আসছি, ঠিক আছে? আমি কোয়েশ্চেনটা মুছে দিচ্ছি, যেহেতু এদিকে করলে তোমরা দেখবা না, ঠিক আছে? তাইলে আমি কোয়েশ্চেনটা মুছে দিচ্ছি। আমি কি বলছি, এই এই কোয়েশ্চেনটা অন্তর্বিভক্তি দিয়েও করা যায়, আবার বহির্বিভক্তি দিয়েও করা যায়। আমি প্রথমে করব অন্তর্বিভক্তি অনুসারে, দ্বিতীয়তে আমরা একই ম্যাথ আবার বহির্বিভক্তি দিয়ে করব। দেখি আমরা এক্স ওয়াই যেটা আমাদেরকে বিভক্তকারী বিন্দু, এই যে সি বিন্দু বের করতে বলছে, এটা আমরা পারি কিনা। ওকে, এখন আমরা দেখি এই যে এই প্যাটার্নটা একটু খেয়াল করো। এখানে যদি আমি এসি, এই পুরাটা, এই সম্পূর্ণ এসি, এটাকে যদি আমরা একটা রেখা ধরি, ঠিক আছে, এটাকে বি বিন্দু কি অনুপাতে ভাগ করছে বলতো? বি বিন্দুটা কি এসি এর ভিতরে নাকি বাইরে? এটা বি বিন্দুটা এসি এর ভিতরে না, যেহেতু ভিতরে এটা হচ্ছে অন্তর্বিভক্তি। আমরা ফার্স্ট একটু এটা হিন্টসটা লিখে নিই, এটা হচ্ছে অন্তর্বিভক্তি। যেহেতু অন্তর্বিভক্তি, সাথে সাথে অন্তর্বিভক্তির কথাটা মাথায় নিয়ে আসবা, অন্তর্বিভক্তির ক্ষেত্রে কি করতে হয়। আচ্ছা অন্তর্বিভক্তি কিভাবে করছে দেখো, এই যে এই অংশটা এ বি আর এই অংশটা হচ্ছে বি সি, এটা হচ্ছে 3:1, 3:1। তাহলে এখানে কে বিভক্ত করছে? বি বিন্দুটা বিভক্ত করছে কাকে? এসি কে, ঠিক আছে? তাহলে এসি কে বি বিন্দুটা 3:1 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। তাহলে অন্তর্বিভক্ত যেহেতু করছে, তাহলে আমরা অন্তর্বিভক্তি সূত্র দিয়ে এটা পারি কিনা দেখি। আচ্ছা এখানে তাহলে বিভক্তকারী বিন্দু কে? বিভক্তকারী বিন্দু হচ্ছে বি। আমাদের কাছে যে সূত্রটা আছে, যেমন আমরা একটু, আমি সময় নিচ্ছি, আমরা যে সূত্রটা শিখেছিলাম অন্তর্বিভক্তির, এক্স ইকুয়ালস টু ছিল এম এর সাথে x2, তার আমরা কি করেছিলাম, এটা টেকনিক অনুসারে বলি, উপরে নিচে এটা আমরা m প্লাস এন, এম এখানেও m প্লাস এন। অন্তর্বিভক্তির ক্ষেত্রে, বহির্বিভক্তির ক্ষেত্রে এটা মাইনাস, কিন্তু অন্তর্বিভক্তির ক্ষেত্রে এটা প্লাস, এটা মনে রাখবে। বহির্বিভক্তির ক্ষেত্রে অনুপাত বিয়োগ করতে হয়, কিন্তু অন্তর্বিভক্তির ক্ষেত্রে অনুপাত যোগ করতে হয়। তাহলে m এর সাথে ছিল x2, n এর সাথে ছিল x1, ঠিক আছে? এই যে এই এক্সটা কার বোঝ? এক্সটা তো বোঝ, তাই না? এক্স কে বলা হয় বোঝ, ওয়াই কে বলা হয় কোটি। তো এই বোঝটা কার ছিল? যে বিভক্ত করেছে তার না? যে বিভক্ত করেছে এই এক্সটা হচ্ছে তার, সেটা দিয়ে স্টার্ট করতে হবে। দেখি আমরা এটা, এই যে দেখো, যে বিভক্ত করেছে, এখানে কে বিভক্ত করেছে? বিটা বিভক্ত করেছে না? তাহলে বি এর এক্সটা দিয়ে শুরু করতে হবে, ঠিক আছে? 4 দিয়ে শুরু করতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি 4 ইকুয়ালস টু, আমরা কি নির্ণয় করার চেষ্টা করতেছি? সি, কিন্তু স্টার্ট করছি কাকে দিয়ে? বি কে দিয়ে। কেন? কারণ হচ্ছে বি বিন্দুটাই ছিল বিভক্তকারী বিন্দু। কাকে বিভক্ত করছে? এ সি কে বি বিন্দুটা বিভক্ত করছে, অন্তর্বিভক্ত। যে বিন্দুটা বিভক্ত করেছে সেই বিন্দুর স্থানাঙ্ক দিয়ে স্টার্ট করতে হবে সূত্রটা, এটাকে মাথায় রাখবা। তাহলে 4 ইকুয়ালস টু কি হবে? এখানে যেহেতু অন্তর্বিভক্তি, আগে এগুলো যোগ করে দাও, উপরেও যোগ করে দাও, 3 প্লাস 1। দেখো আমি উপরে কিন্তু 3 এর পাশেও একটা জায়গা রেখেছি, 1 এর পাশেও জায়গা রেখেছি। তাহলে 3 এর সাথে কার হয় দেখি তোমাদের মনে পড়ে কিনা। এই 3 এর সাথে ঠিক তার বিপরীত এক্সট্রা হবে না? দেখো যে বিভক্তকারী যে অনুপাতটা 3, ঠিক তার বিপরীত দিকে গিয়ে যেটা x থাকবে সেটাই লিখতে হবে। যেহেতু x নির্ণয় করতেছি, এটা হবে x, আর 1 এর সাথে ঠিক তার বিপরীত x অর্থাৎ -2।
ঠিক আছে, তাহলে এখান থেকে আচ্ছা এটা মুছা যাবে না, এটা মুছলে তোমরা প্রশ্ন বুঝবে না। আমি আচ্ছা এখানে লিখতেছি, তোমরা যদি এটা বোঝা না যায় আমাকে বলিও। এটা কত হবে? 4 ইকুয়ালস টু, নিচে হবে 4 আর উপরে হচ্ছে 3x মাইনাস 2। আমাদের উদ্দেশ্য কি? এক্সটা নির্ণয় করা, ঠিক আছে? আমরা দেখি এই ক্যালকুলেশন থেকে, এই ইকুয়েশন থেকে এক্সটা নির্ণয় করে ফেলি। আচ্ছা আমি এতক্ষণ কমেন্টই দেখতেছি না, এখানে কারো বুঝতে কি অসুবিধা হচ্ছে কিনা? আচ্ছা এখানে অনেকেই কমেন্ট করেছো, তোমাদেরকে যারা কমেন্ট করতেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ আমি এত কষ্ট করে ক্লাসটা নিচ্ছি, তোমাদের একটু কোঅপারেশন দরকার, ঠিক আছে? ওদিক থেকে আর এদিক থেকে, দুই দিক থেকে কোঅপারেশন হলে তখন এই ক্লাসটা সুন্দর হয়। সেজন্য তোমরা কমেন্টে জানাবা বুঝতেছো বা বুঝতেছো না, সবকিছু জানাবা, ঠিক আছে? তাইলে এখানে অনেকেই আচ্ছা প্রশ্ন কমেন্ট করেছো, ক্লিয়ার স্যার, ক্লিয়ার। আচ্ছা আচ্ছা জি স্যার বুঝছি, সরলরেখা খুব ইজি স্যার। আচ্ছা এই তো এমএস জীবন, এটা খুবই ভালো একটা কথা বলছো, সরলরেখা খুবই ইজি। আসলে প্রত্যেকটা জিনিসই খুবই ইজি, তোমাকে ইজি করে শিখতে হবে। এই যে ম্যাথ, এগুলো যারা তৈরি করেছে তাদের কি চিন্তা ভাবনা ছিল চিন্তা করে দেখো। তারা ম্যাথ গুলো তৈরি করেছে, ঠিক আছে? তারাও মানুষ, তুমি জাস্ট ওই তৈরি করা বিষয়টা বুঝতে হবে তোমাকে, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমাকে কিছু জিনিস তৈরি করতে হচ্ছে না, তুমি তৈরিকৃত জিনিসটা তোমাকে বুঝতে হবে। তো ওরাও মানুষ, তুমিও মানুষ, তুমি জাস্ট আরেকজন মানুষের ইনভেনশনটা জাস্ট বুঝতে হচ্ছে। তুমি ঠান্ডা মাথায় প্রত্যেকটা বিষয়, শুধু ম্যাথের জন্য না, যে কোনো সায়েন্সের বিষয় তোমাকে বুঝে বুঝে পড়তে হবে। বুঝার, এই যে এমএস জীবন খুবই সুন্দর কথা বলেছো, সরলরেখা শুধু সরলরেখার ক্ষেত্রে না, প্রত্যেকটা জিনিসই বলবা যে এটা খুবই ইজি। তুমি না বুঝো তারপরে বলছো এটা খুবই ইজি, আসলে ইজি তুমি যদি ইজিলি পড়তে পারো, ঠিক আছে? আচ্ছা যাই হোক, এখানে সিয়ামুল ইসলাম, আচ্ছা এক্স এর মান একজন বলছো, ফারজানা ইসলাম পুষ্প 6, এক্স এর মান 6। আচ্ছা আচ্ছা অনেকেই বলছো আজকে নিউ, তাই কিছু না বলা আমি। আচ্ছা নিউ হও, সমস্যা নাই, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। যদি তোমাদের কোনো প্রবলেম থাকে, সেটা ছোট প্রবলেম, আমি শুরুতেই বলেছি যারা এখন মানে শুরুতে ছিল না তাদের জন্য বলছি, যত ক্ষুদ্র কোয়েশ্চেনে হোক, যত ছোট প্রবলেমে হোক, ঠিক আছে, যত ইজি কোয়েশ্চেনে হোক করবা। কোয়েশ্চেন করলে তোমাদের হয়তো অনেকেই জানো এই ব্যাপারটা, নিউটন যে লাইট মানে বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেছিলেন, ওনার সবচাইতে প্রধান যে গুণটা ছিল সেটা হচ্ছে বেশি কোয়েশ্চেন করতো। উনি হচ্ছে ওনার বাবাকে একদিন জিজ্ঞেস করতেছে যে মানুষকে, তো মানুষকে যদি কোনো একটা কড়াইতে ভাজা হয় তখন কেমন হবে? বলতেছে বাবা তোমাকে একটু কড়াইতে ভেজে দেখি, মানুষকে কড়াইতে ভাজলে কেমন হবে? এটা একটু স্টুপিড কোয়েশ্চেন যদিও, কিন্তু সে যে জানার যে আগ্রহটা, সেই আগ্রহটা কিন্তু অতুলনীয়, ঠিক আছে? তবে একটা কথা মাথায় রাখবা, তোমরা যে জিনিসটাই পড়ো না কেন ওই বিষয়টাকে অবশ্যই ইজিলি নিবা। যদি ইজিলি না নাও তাহলে সেই যে যত ইজি জিনিসই হোক না কেন তোমরা এটা শিখতে পারবে না। তোমরা সবসময় একটা জিনিস মাথায় রাখবা, এই যে তুমি সায়েন্সের বিষয়গুলো পড়তেছো এগুলো হচ্ছে কোনো একজন মানুষের বানানো ইনভেনশন, তোমাকে নতুন ইনভেন্ট করতে হচ্ছে না, তুমি জাস্ট তার ইনভেনশনটা বোঝার চেষ্টা করতেছো, ঠিক আছে? সেজন্য প্রত্যেকটা জিনিস সহজভাবে নিবা। আচ্ছা আচ্ছা এখানে আনসার, ডিরেক্ট আনসার বের করে ফেলেছো নূরজাহান রুম্পা, আচ্ছা ভেরি গুড। আচ্ছা দেখি 6 আর -8 বলতেছো, আমিও দেখি একটু 6 আর -8 আসে কিনা। আচ্ছা এতটুকু আমি আশা করি তোমরা এতটুকু করেছো। আমি এই অংশটা মুছে দিচ্ছি, এখান থেকে এদিকে আসবে, ঠিক আছে? তাহলে এখানে কি আসতেছে দেখি, এই যে এটা গুণ আকারে 16 ইকুয়ালস টু, এটা কি হবে 3x - 2, তাই না? এই যে এটা গুণ হবে না এদিকে আসলে, 4 4 16, তাহলে 3x - 2। অনেকে হয়তো করে ফেলেছো, আমি একটু স্লোলি বুঝাচ্ছি কারণ এখানে অনেকেই আছো যারা আসলে ম্যাথটা বুঝতে পারো না সহজে, সেজন্য আমি খুবই স্লোলি আস্তে আস্তে আগাচ্ছি, ঠিক আছে? তাইলে এখানে 16 প্লাস 2 ইকুয়ালস টু 3x, তাহলে এটা আসতেছে হচ্ছে 18 ইকুয়ালস টু 3x, তাহলে বা 3x ইকুয়ালস টু 18 হলে, আমি এটা মুছে দিচ্ছি, কারো অসুবিধা হলে সাথে সাথে বলবা। এই যে x ইকুয়ালস টু হবে 6। আচ্ছা এখানে অনেকেই x এর মান বের করে ফেলেছো, যারা বের করছো তাদেরকে খুবই অভিনন্দন, কংগ্রেচুলেশন, যাই হোক, এবং ধন্যবাদ যেহেতু কমেন্টও করেছো। তো এখন আমরা ওয়াইটা বের করার চেষ্টা করি, এই যারা এক্সটা বুঝো নাই তারা ওয়াইটা বোঝার ট্রাই করো, ঠিক আছে? তাহলে এক্সটাও বুঝে যাবা। দেখে আমি এক্সটা কি মুছে দিব, আমি এই অংশটা মুছে দিচ্ছি, ঠিক আছে? এটা জাস্ট ক্যালকুলেশন। তাহলে আমি ওয়াইটা নির্ণয় করব। আচ্ছা
তো সূত্র আমি লিখতে গিয়ে আমি কি বলছিলাম, সূত্র লিখতে গিয়ে প্রথমেই তোমাকে যে জিনিসটা লিখতে হবে সেটা হচ্ছে যে বিন্দুটা বিভক্ত করেছে সেই বিন্দুর স্থানাঙ্ক দিয়ে শুরু করতে হবে। আমি তো এক্স নির্ণয় করে ফেলেছি, তাই না? এখন আমি নির্ণয় করব কি, ওয়াই। তাহলে ওয়াই দিয়ে স্টার্ট করতে হবে। কার ওয়াই দিয়ে? যে বিন্দুটা বিভক্ত করেছে। এই যে বি বিন্দুটা না এসি কে 3:1 অনুপাতে বিভক্ত করেছে, সেজন্য এই বি বিন্দুটার ওয়াই দিয়ে আমাদেরকে স্টার্ট করতে হবে, ঠিক আছে? তাহলে এই বি বিন্দুর ওয়াই দিয়ে আমরা স্টার্ট করছি -5 ইকুয়ালস টু, তারপরের কাজ কি, যেহেতু অন্তর্বিভক্তি তাহলে আমাদেরকে এটা প্রথমে যোগ করে ফেলতে হবে, ঠিক আছে? বিভক্তিগুলো যোগ করতে হবে। কি কি বিভক্তি ছিল? 3 আর 1, নিচেও 3 আর প্লাস 1, উপরেও 3 প্লাস 1। শুধু পার্থক্যটা কি, উপরে এটা জায়গা রাখবো, নিচে কোনো জায়গা রাখবো না। আচ্ছা যাই হোক, এখন এই যে 3 এর সাথে কাকে গুণ করব আর 1 এর সাথে কাকে গুণ করব? 3 এর সাথে গুণ করব ঠিক তার বিপরীত ওয়াই, ঠিক আছে? 3 এর বিপরীত ওয়াই, ঠিক আছে? বিপরীত ওয়াইটা হচ্ছে ওয়াই। আর 1 এর সাথে কাকে গুণ করব? ঠিক তার বিপরীত ওয়াই, মানে হচ্ছে 4। এভাবে চিন্তা করব। অন্তর্বিভক্তির ক্ষেত্রে বিপরীতটা বের করা খুব ইজি। দেখো 3 এর বিপরীত দেখো খুব ইজিলি দেখা যাচ্ছে, 1 এর বিপরীত 4। কিন্তু বহির্বিভক্তির ক্ষেত্রে একটু কষ্ট হয়, কষ্ট হলেও ওটা আমি বহির্বিভক্তি যেহেতু করাবো ওটা দেখলে বুঝবা। ম্যাথ বেশি করার দরকার নেই, ম্যাথ শুধু একটা দুইটা বা তিনটা করবা, কিন্তু প্রত্যেকটা বিষয় বুঝে বুঝে করবা। না বুঝলে আবার করবা। একটা বিষয় মনে রাখবা, তুমি যখন তোমার সমাধানে বা কোথাও যদি ম্যাথ দেখে দেখে চলে যাও, এটা তোমার জন্য কোনো উপকার হবে না। অনেক একটা প্রবাদ আছে যে ম্যাথ হচ্ছে দেখা, 2 ঘন্টা ম্যাথ দেখা আর 2 ঘন্টা ঘুমানো। ঘুমানোটা অনেক বেশি ইফেক্টিভ। মানে ম্যাথ তুমি 2 ঘন্টা ম্যাথ দেখলে আর 2 ঘন্টা ঘুমালে, এটা যদি কম্পেয়ার করো কোনটা ভালো কাজ, সেটা হচ্ছে 2 ঘন্টা ঘুমানো। সেখান থেকে তুমি ঘুমের মাধ্যমে তুমি তোমার এনার্জিটা ঠিক থাকবে, হেলথ ঠিক থাকবে। তুমি 2 ঘন্টা ম্যাথ দেখলে কিছুই হবে না। অর্থাৎ তুমি ম্যাথ কখনোই দেখে দেখে করবা না, লিখে লিখে বুঝে বুঝে করবা। এটাই ছিল আমার মেইন পয়েন্ট। আচ্ছা যাই হোক, এখানে 1 এর ঠিক বিপরীত হচ্ছে 4। আচ্ছা এখানে কত আসতেছে? -5 ইকুয়ালস টু 3 আর 1 হচ্ছে 4, 3y প্লাস 4। আচ্ছা এই ক্যালকুলেশনগুলো এভাবে দেখো, এটা এদিকে চলে আসলে গুণ আকারে হয়ে যাবে। এটা হচ্ছে -20 ইকুয়ালস টু 3y প্লাস 4। আচ্ছা এরপরে হচ্ছে এখানে, আচ্ছা এই এই পার্টের পরে কোথায় লিখতে পারি? এখানে এটা মুছে দিলে একটু ঝামেলা হবে, এটা পরবর্তীতে আমাদের, আচ্ছা পরবর্তীতে আমি এটা আবার লিখবো, সমস্যা নেই। এটা আমি মুছে দিচ্ছি, ঠিক আছে? তাহলে এটা কত আসছে? 4টা এদিকে নিয়ে আসো, -24 ইকুয়ালস টু 3y। তাহলে y ইকুয়ালস টু -24 ডিভাইডেড বাই 3, y ইকুয়ালস টু -8। ভেরি গুড। যারা তোমরা বলেছিলা y এর মান হচ্ছে -8, তাদের সবার আনসারটা ঠিক আছে। তোমরা তো অনেক ম্যাথ পারো মাশাআল্লাহ। যারাই এখানে কমেন্ট করতেছো সবাই অনেক ম্যাথ পারো, ভালো ম্যাথ পারো। তোমাদের জাস্ট চিন্তাটা রাখতে হবে আমাকে ম্যাথ শিখতে হবে, ঠিক আছে? তুমি শুধু ম্যাথ না, যে কোনো সাবজেক্ট তুমি চিন্তা করবে যে আমাকে এটা শিখতে হবে, জানতে হবে। এটা প্রেশার নিবে না, কখনোই প্রেশার নিবে না। আচ্ছা MS জীবন বলছো, ঠিক আছে স্যার। জি স্যার, না বুঝলে আপনাকে প্রশ্ন করব। ভেরি গুড। নাবিলা ইসলাম y ইকুয়ালস টু -8। আচ্ছা নাবিলা ইসলাম y ইকুয়ালস টু 8 পেয়েছো নাকি মাইনাসটা দিতে ভুলে গেছো? আচ্ছা এখানে আবার শাহরিন সিমিও বলছো y ইকুয়ালস টু 8। আসলে কি y ইকুয়ালস টু 8 নাকি? না, y এর মান -8, এটা ঠিক আছে। y এর মান -8। তোমরা যারা 8 পেয়েছো তারা কি কমেন্ট লিখতে গিয়ে টাইপিং মিস্টেক নাকি আসলে বুঝো নাই? একটু আমাকে জানাও। নাবিলা ইসলাম, শাহরিন সিমি, এই দুজন আমাকে জানাও যে তোমরা বুঝছো কিনা। আমি আমি বহির্বিভক্তিটা বুঝাবো, তো তোমরা একটু জাস্ট এটা আমাকে বলো যে কি এটা বুঝছো কিনা। না বুঝলে আমি আবার রিপিট করব, কোনো সমস্যা নেই। আচ্ছা তানজিলা ইসলাম বলছো না স্যার -8 হবে। হ্যাঁ আমি শিওর যে এটা হচ্ছে y এর মান -8, কিন্তু যে দুজন নাবিলা ইসলাম আর শাহরিন সিমি, ওই দুজন আমাকে একটু বলো যে তোমরা বুঝছো কিনা। তোমরা লিখছো y ইকুয়ালস টু 8, এটা কি টাইপিং মিস্টেক নাকি তোমাদের বুঝার মানে বুঝতে পারো নাই? ঠিক আছে, একটু আমাকে জানাও। আমি আবার রিপিট করবো, 100 বার রিপিট করবো প্রয়োজনে, সমস্যা নেই। তোমরা জাস্ট আমাকে জানাও তোমরা এটা বুঝছো কিনা।
আচ্ছা আচ্ছা, নাবিলা ইসলাম বলছো আর সাহরিন সিমি দুজনে বলছো। আচ্ছা ঠিক আছে, ওয়াই ইকুয়ালস টু -8, টাইপিং মিস্টেক, নো প্রবলেম। আচ্ছা -8 হবে। তৌহিদুল ইসলাম, আচ্ছা এই যে তোমরা যে কমেন্ট করতেছো এটা কিন্তু আমার খুবই ভালো লাগতেছে। ঠিক আছে, তোমরা মানে ওদিক থেকেও যদি কমেন্ট করো আর এগুলো যদি শেয়ার করো তখন হয় কি, মানে প্রত্যেকটা টিচারের এটা ভালো লাগে। এটা হচ্ছে প্রত্যেকটা টিচারের, প্রত্যেকজন মানুষের কিন্তু সময়ের অনেক মূল্য আছে, তাই না? এটা এই সময়টা আমি তোমাদেরকে পড়ানোর জন্য, বোঝানোর জন্য দিচ্ছি। এখানে তোমাদের ফিডব্যাকটা হচ্ছে তোমরা জাস্ট শেয়ার করবা, তারপরে কোনো কমেন্ট করবা, না বুঝলে বলবা, বুঝলেও বলবা। এই জিনিসগুলোই যে কোঅপারেশন, এটা খুবই ভালো লাগে। ঠিক আছে, এটা তোমরা যদি কখনো তোমরা নিজেরাও যদি কোনো স্টুডেন্ট পড়াও বা ছোট ভাই বোনদেরকে পড়াও, তাদের ফিডব্যাকটা দেখলে খুবই ভালো লাগবে। মনে করো তুমি একটা স্টুডেন্ট পড়াচ্ছ, তুমি একটা জিনিস বুঝাই চাচ্ছ, সে কিছুই মানে কিছুই বলতেছে না, বসে আছে মুখ গুমরা করে, তখন তোমার ভালো লাগবে না। সেজন্য তোমরাও যদি কিছু কোঅপারেশন করো তখন খুবই ভালো লাগে। আচ্ছা, সাহরিন সিমি বলতেছো এত সহজ ম্যাথ না বুঝার কি আছে। আচ্ছা ভেরি গুড, ম্যাথকে সবসময় সহজ ভাবে নিবা। ঠিক আছে, সহজ ম্যাথ। আমি আসলে প্রত্যেকটা বিষয়ে বেশি সময় নিচ্ছি, কারণ হচ্ছে এখানে অনেকেই আছো যারা খুব ইজিলি বুঝতে পারো ম্যাথ, আবার অনেকে আছো ম্যাথ বুঝতে পারো না। এখানে ম্যাথ যারা বুঝতে পারে না হয়তো তারা অন্য সাবজেক্টে ভালো। ঠিক আছে, সবাই তো আর ডাক্তার হয় না। যারা ডাক্তার হবা কারা, যারা কেমিস্ট্রি আর বায়োলজি বিষয়টা, কেমিস্ট্রির থিওরিটিক্যাল পার্ট আর বায়োলজি এগুলো ভালো বুঝো। তারপরে আবার ইঞ্জিনিয়ারিং সাইডে কারা যায়, যারা হচ্ছে ওই যে ম্যাথমেটিক্যাল টার্ম, ফিজিক্সের ম্যাথ, তারপরে ম্যাথের যে ম্যাথগুলো, এগুলো যারা ভালো বুঝো তারা ইঞ্জিনিয়ারিং সাইডে যায়। ঠিক আছে, এবং ইউনিভার্সিটিতে যায়। যেমন এই সেক্ষেত্রে তোমরা মাথায় রাখবা, কোনো একটা সাবজেক্ট যদি একটু কম বুঝো সেই সাবজেক্টটাতে একটু সময়টা বেশি দিবা। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এখন আমি এই যে সেম ম্যাথকে আমি বহির্বিভক্তি দিয়ে করব। ঠিক আছে, সেম এই ম্যাথটাকে আমি বহির্বিভক্তি দিয়ে করি। একটু তোমাদের কষ্ট হলেও একটু ধৈর্য ধরো। ঠিক আছে, তোমরা যদি কেউ পেরেও থাকো, এই ম্যাথগুলো পারো, তারপরেও দেখো নতুন কিছু যদি শিখো, নতুন একটা জিনিস শিখতে পারলে সেটাও তোমার জন্য লাভ হবে। এখন মানে তুমি লাইফ থেকে চলে গিয়ে এখন কিছুই করবে না, হয়তো এমনি বসে থাকবা, না হয় মোবাইল এমনি জাস্ট ফেসবুকিং করবে, এরকম নতুন একটা কিছু শেখার ট্রাই করো। তাহলে এটা ছিল একটা বিন্দু, ছিল হচ্ছে এ বিন্দু -2 4, আর আরেকটা বিন্দু ছিল বি বিন্দু। বি বিন্দুটা হচ্ছে 4 -5। ঠিক আছে, এটার এ বি কে সি পর্যন্ত বর্ধিত করা হয়েছিল, যেন এই যে বি সি এটা। আচ্ছা প্রশ্নে মানে আমাদের এটা বের করতে হবে। প্রশ্নে যেটা ছিল সেটা হচ্ছে এই যে এ বি, এটা 3BC, মানে এটা এই কোয়েশ্চেনটা প্রশ্নেই ছিল। ঠিক আছে, এটা আমি লিখি নাই, এটা হচ্ছে প্রশ্নেই ছিল এ বি ইকুয়ালস টু 3BC। তাহলে আমি যদি বহির্বিভক্তি দিয়ে ম্যাথটা করতে চাই, ওই ম্যাথটা কিন্তু সমাধান হয়ে গেছে, অন্তর্বিভক্তি দিলেও আনসারটা হয়ে গেছে। ঠিক আছে, এটা আমি করবো এখন বহির্বিভক্তি দিয়ে। দেখি আমরা বহির্বিভক্তি দিয়ে করতে পারি কিনা। বহির্বিভক্তি যদি করতে চাই তাহলে এ বি কে সি বিন্দুটাই বিভক্ত করছে এভাবে ধরতে হবে। কারণ দেখো এই যে এ বি, যেটা সি বিন্দুটা দেখো তো এ বি এর বাইরে, বহির্বিভক্ত মানে বিভক্তকারী বিন্দুটা বাইরে থাকতে হবে। ঠিক আছে, এখন তুমি যদি এ বি কে সি বিন্দুটা বিভক্ত করেছে সেরকম ধরতে চাও, তাহলে তোমাকে এই এ থেকে সি বিন্দু পর্যন্ত দূরত্ব, যেটাকে আমরা বলবো এসি, এবং বি থেকে সি বিন্দু পর্যন্ত দূরত্ব, যেটাকে আমরা বলবো বিসি, এভাবেই তাদেরকে সাজাইতে হবে। এসি এবং বিসি, বিভক্তকারী বিন্দু কোনটা? সি। এখান থেকেও বোঝা যাচ্ছে বিভক্তকারী বিন্দু যেটা কমন, এখানেও সি আছে, এখানেও সি আছে। তাহলে বিভক্তকারী বিন্দুটা হচ্ছে সি। এই সি বিন্দুটাই আমরা নির্ণয় করব। তুমি আসবা, আসো। তাহলে এই যে এখানে বিভক্তকারী বিন্দু আমরা সিটা নির্ণয় করব। তাহলে কি বের করতে হবে? এসি আর বিসি, কিন্তু এখানে আছে এ বি এবং বিসি। তো এসি যেহেতু নাই, আমাদেরকে এসিটা বের করতে হবে। দেখি এটাকে আমরা এভাবে লিখতে পারি, এই যে এ বি ইকুয়ালস টু এ বি, তো এ বি ইকুয়ালস টু আমরা বিসি কে কি লিখতে পারি? বিসিটা থাকুক। ঠিক আছে, আর আচ্ছা এ বি কে আমরা একটু চেঞ্জ করি। এ বি কে আমরা এইভাবে লিখতে পারি, এই যে এসি মাইনাস বিসি, এভাবে লিখতে পারি। ঠিক আছে, এ বি হচ্ছে এ বি এই অংশটা, তাহলে এসি পুরাটা থেকে যদি আমি বিসি অংশটা বিয়োগ করে দিই
তাহলে এটা আসবে এবি, অর্থাৎ এটা হচ্ছে 3BC। তাহলে বা এস ইকুয়ালস টু 3BC প্লাস বিসি। ঠিক আছে, এখন আমরা তাহলে এটাকে লিখতে পারি এসি ইকুয়ালস টু 4BC। ঠিক আছে, এই অংশটা একটু দেখো, আমি বুঝাই দিচ্ছি, আমি পানি খাই। আচ্ছা, এটা আমি কি করলাম, এই যে এবি কে আমি কি করলাম, এসি মাইনাস বিসি। এসি হচ্ছে এই পুরো অংশটা, বিসি হচ্ছে এটা, এই পুরো অংশটা থেকে এই অংশটা বাদ দিলে এবি আসবে। সেটা কেন করছি, কারণ হচ্ছে আমাদেরকে এসি আর বিসি নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে এই যে এসি থেকে বিসিটা বিয়োগ করে জাস্ট আমি এখানে এখানে দেখো, এখানে কি আসছে লাস্টে, এসি আর কি আসছে, বিসি। আমার যেটা যেটা আমি বের করার জন্য প্ল্যান করেছিলাম সেই বিষয়টাই চলে আসছে। ঠিক আছে, তাহলে এসি আর বিসি আসছে, এটাকে আমরা এভাবে লিখতে পারি, এই যে এসি ডিভাইডেড বাই বিসি ইকুয়ালস টু 4, এভাবে লিখতে পারি। ঠিক আছে, তাহলে এটাকে আমি যদি এদিকে নিয়ে আসি, এইটাকে যদি এদিকে নিয়ে আসি, এটাকে এভাবে লেখা যায় না, এসি ইজ টু বিসি ইকুয়ালস টু 4, 4 এর নিচে কি আছে 1। ঠিক আছে, তাহলে 4 ইজ টু 1। এই যে দেখো, এসি এ থেকে সি পর্যন্ত এই দূরত্বটা, আর বি থেকে সি পর্যন্ত এই দূরত্বটা, এই দুটার অনুপাত হচ্ছে 4:1। আচ্ছা, এই পর্যন্ত বুঝছো কিনা একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও, তোমরা এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা, আমাকে একটু কমেন্ট সেকশনে সবাই জানাও এই পর্যন্ত ক্লিয়ার কিনা। আচ্ছা, দেখা যাচ্ছে না মনে হয়। আচ্ছা আচ্ছা, এম এস জীবন বলছো বুঝি ঠিকই কিন্তু বুঝাইতে পারি না অন্য কাউকে। আচ্ছা, সমস্যা নাই, এগুলো বোঝানোর আস্তে আস্তে প্র্যাকটিস করলে বোঝানোর ক্ষমতাটা চলে আসবে, এটা কোনো প্রবলেম না। আচ্ছা, নাবিলা ইসলাম বলছো জি স্যার ক্লিয়ার। নূরজাহান রুম্পা, এখানে আসলে প্রচন্ড গরম। আচ্ছা, সাইফুদ্দিন, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাইবা খাইর মেবি, আমি আসলে এটা প্রনাউন্সিয়েশনটা কেমন হবে বুঝতেছি না। আচ্ছা, তাই এবার তুমি বলছো স্যার আরেকবার বুঝাই দেন। আচ্ছা, সাইফুদ্দিন টু লেট, নো প্রবলেম, তুমি জাস্ট ক্লাসের পরে আবার দেখে নিবে আর কি। আচ্ছা, সীমান্ত সিট বুঝছো, ধুমাইয়া বুঝছি। আচ্ছা, এটা আমার ওই ফ্রেন্ড তানবীর সিফাত যে আছে, এই আইসিটি ক্লাস নেই, খুবই ভালো ক্লাস নেই, ওর ডায়লগ তাই না, ধুমাইয়া বুঝছি। স্যার আবার একটু বুঝান। আচ্ছা আচ্ছা, যারা বুঝো নাই তাদের জন্য আমি জাস্ট আরেকবার বুঝাচ্ছি। সেটা হচ্ছে কি, দেখো আমি এখানে আমি ঠিক একই ম্যাথ যেটা আমি অন্তর্বিভক্তি দিয়ে যে ম্যাথটা করেছি, ঠিক একই ম্যাথ এটা আমি বহির্বিভক্তি দিয়ে করার ট্রাই করতেছি। ঠিক আছে, তাহলে আমি যদি বহির্বিভক্তি দিয়ে ট্রাই করি, বহির্বিভক্ত বিন্দু কোনটা, এই সি বিন্দুটা না। কেন কেন বহির্বিভক্তকারী বিন্দু সি বিন্দু, কারণ হচ্ছে এই এ বি, এটাকে সি বিন্দু বিভক্ত করেছে কিভাবে, এ বি এর বাইরে গিয়ে। যেহেতু এ বি এর বাইরে, এটা যেহেতু সি বিন্দুটা এ বি এর বাইরে, সেজন্য এই সি বিন্দুটা হচ্ছে বহির্বিভক্তকারী বিন্দু, মানে যেটা বাইরে গিয়ে বিভক্ত করে। ঠিক আছে, কোন একটা রেখার বাইরে গিয়ে বিভক্ত করে সেটাকে বলা হয় বহির্বিভক্তকারী বিন্দু। এখন আমি যদি তোমরা এই বহির্বিভক্তকারী বিন্দুটা নির্ণয় করতে চাও, ঠিক আছে, তখন তোমাকে একটা কাজ করতে হবে, আমি কাকে কাকে বিভক্ত করছে, এই এ বি অংশটাকে। ঠিক আছে, তাহলে এখানে একটা প্রান্ত বিন্দু হচ্ছে এ, আর একটা প্রান্ত বিন্দু হচ্ছে বি। তুমি যদি এই সি বিন্দুটাকে যদি বহির্বিভক্তকারী বিন্দু ধরো, তাহলে এ থেকে সি পর্যন্ত দূরত্ব নির্ণয় করতে হবে, আর একটা প্রান্ত বি থেকে সি পর্যন্ত দূরত্ব নির্ণয় করতে হবে, সেই দুইটার অনুপাতটা নির্ণয় করতে হবে। অর্থাৎ এরকম, এ থেকে সি মানে হচ্ছে এসি, আবার বি থেকে সি মানে হচ্ছে বিসি, এই দুইটার অনুপাত নির্ণয় করতে হবে।
কিন্তু সমস্যা হচ্ছে প্রশ্নে দেওয়া আছে এ বি আর বিসি, আমাদের নির্ণয় করতে হবে কি এ সি আর বিসি। ভাগ্যক্রমে এটা আমাদের সৌভাগ্য যে একটা বিসি এটা আছে, কিন্তু আমাদের এ সি নাই, তাই না? এ সিটা আমাদেরকেই বের করতে হবে। আবার বলি, আমি যদি বহির্বিভক্তকারী বিন্দু সি ধরি, তাহলে যে এ বি কে বিভক্ত করেছে সেই এ বি এর একটা প্রান্ত এ থেকে তার দূরত্ব মানে এসি, আর একটা প্রান্ত বি থেকে তার দূরত্ব মানে হচ্ছে বিসি, এই দুইটার অনুপাত নির্ণয় করতে হবে। তো আমাদের সৌভাগ্যক্রমে কি আছে বিসি এটা আছে, কিন্তু আমাদের এসিটা নাই। তো এসিটা এ বি কে ভাঙতে হবে, যেহেতু এ বিটা আমাদের কোনো দরকার নাই, আমাদের দরকার এসি। সেজন্য এ বি কে আমরা কি লিখতে পারি এসি মাইনাস বিসি। এই যে দেখো পুরো অংশটা থেকে আমি এই অংশটা যদি বিয়োগ করে দিই, বাদ দিয়ে দিই, তখন এ বি আসবে না। এই যে দেখো এসি মাইনাস কি বিসি, ঠিক আছে? তাহলে এই বি এস দেখো এসি আসছে আর বিসিও আসছে, এর বাইরে কিছুই নাই এখন এসি আর বিসি। তবে বিসি যেহেতু এটা আর এটা সেম জিনিস, এটাকে ওইদিকে নিয়ে যাই, তাহলে ওইদিকে নিয়ে গেলে এটা হয়ে গেছে 4BC। তাহলে বিসি কে যদি এদিকে নিয়ে আসে এসি ডিভাইডেড বাই বিসি, তাহলে 4 ডিভাইডেড বাই কি আসতেছে 1। তাহলে এসি ডিভাইডেড বাই যে কথা ইস টু একই কথা না, অনুপাত দেয় একই কথা না। তাহলে আমি বলতে পারি না এসি, এই যে এসি তারপরে অনুপাত মানে এই ভাগটা বিসি ইকুয়ালস টু 4, এই 4 তারপরে অনুপাত মানে এই ভাগটা তারপরে 1, এটা এভাবে লিখতে পারি না? অর্থাৎ এসি এই যে একটা প্রান্ত থেকে সি পর্যন্ত দূরত্ব, বিসি আর একটা প্রান্ত থেকে সি পর্যন্ত দূরত্ব, এই দুটার অনুপাত হচ্ছে 4:1। এতটুকু যদি বের করে ফেলতে পারো তোমাদের মেইন কাজটা শেষ। জাস্ট তোমরা কি অনুপাতে বিভক্ত করেছে সেটা যদি বের করে ফেলতে পারো, তোমাদের আসল কাজটা কিন্তু শেষ। এখন জাস্ট ওই স্থানাঙ্কটা নির্ণয় করা। দেখি আমরা স্থানাঙ্কটা নির্ণয় করি। আচ্ছা এই পর্যন্ত বুঝছো কিনা? যারা একটু প্রবলেম বলেছিল তারা কি বুঝছো কিনা একটু আমাকে জানাও, এই পর্যন্ত বুঝছো কিনা? আচ্ছা সাহরিন সিমি বলছো ভাইয়া তানবীর সিফাত বাইরের স্টুডেন্ট আমি। আচ্ছা তানবীর, আমরা সেই স্কুল লাইফ থেকে একসাথে, মানে একসাথে পড়ালেখা সব, মানে আমাদের বলতে গেলে আমাদের কয়েকজন বেস্ট ফ্রেন্ড আছে, আমরা ওই কয়েকজন বেস্ট ফ্রেন্ডের ভিতরে আমি তানবীর আর এরা হচ্ছে আমরা একসাথেই থাকি। তো আচ্ছা যারা বলছিল যেমন জোবেদা আয়েশা খান স্যার, আবার একটু বুঝাই দেন, বলছিলাম তোমরা কি বুঝছো কিনা? তোমরা এই জিনিসটা মনে রাখবা যে সরলরেখা থেকে কোয়েশ্চেন হলে অবশ্যই অন্তর্বিভক্তি আর বহির্বিভক্তি থেকে অবশ্যই কোয়েশ্চেন হবে, ঠিক আছে? যেহেতু সরলরেখা থেকে দুইটা কোয়েশ্চেন হবে, না সরি যাদের মানে এই নেক্সট যাদের পরীক্ষা আর কি 2000 কত সালের পরীক্ষার্থীরা 2021 সালে যারা পরীক্ষার্থী, তাদের জন্য যেহেতু শুধু 4টা চ্যাপ্টার, সরলরেখা থেকে মাস্ট দুইটা কোয়েশ্চেন হবে। 4টা চ্যাপ্টার থেকে 8টা হবে, তো 8টা হলে তাইলে একটা চ্যাপ্টার থেকে দুইটা করে হবে। তোমাদের ফার্স্ট পেপার থেকে কমিয়ে কোনো লাভ হয় না, কিন্তু তোমাদের ফার্স্ট পেপার থেকে যে চ্যাপ্টার দিছে প্রত্যেকটা চ্যাপ্টারই বড় বড় চ্যাপ্টার, শুধু প্রথম চ্যাপ্টারটা ছাড়া। প্রথম চ্যাপ্টারটা যেটা ম্যাট্রিক্স নির্ণয় ওটা ছাড়া আর বাকি তিনটাই বড় বড় চ্যাপ্টার। তাহলে তোমাদের ঠিকই কষ্ট করতে হবে, কিন্তু যারা 2021 সালে বেঁচে আছে, আর 2022 সালে তো আর দুইটা বাড়াইছে, ঠিক আছে? আচ্ছা অনেকে বলছে নাবিলা ইসলাম 9টা 15 আগে শেষ হবে কিনা। আচ্ছা আমি এখনই শেষ করে দিচ্ছি, আসলে আমি নিজেও টায়ার্ড, আজকে প্রচুর কাজের চাপ ছিল, তারপরে তোমাদের ক্লাসটা যেহেতু শিডিউলড সেজন্য। আচ্ছা যাই হোক, এটা আমি শেষ করে দিই তাড়াতাড়ি। আচ্ছা এখন আমি এই যে সি বিন্দুটা নির্ণয় করব, একটু তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি। অনেকে বলছো 9টা 15 থেকে কোথায় ক্লাস আছে। আচ্ছা 9টা 15 বাজতে অবশ্য সময় আছে কিছুটা। এখন আমি নির্ণয় করব কি যে সূত্র, এখন আমি সূত্র ফেলবো। সূত্র ফেলার জন্য মনে রাখতে হবে কি বলছিলাম, যে বিন্দুটা বিভক্ত করেছে সেই বিন্দুর স্থানাঙ্ক দিয়ে স্টার্ট করতে হবে। কি বলছি, যে বিন্দুটা সেটা অন্তর্বিভক্ত হোক বহির্বিভক্ত হোক, যে বিন্দুটা বিভক্ত করেছে সেই বিন্দুর স্থানাঙ্ক দিয়ে আমরা স্টার্ট করব। তাহলে বিভক্ত করেছে এখানে কে সি বিন্দু, তাহলে সি বিন্দুর এক্স দিয়ে স্টার্ট করে এক্স ইকুয়ালস টু কি হবে, যেহেতু 4:1 এটা খুব ইম্পর্টেন্ট, তাহলে বহির্বিভক্তি মানে বিয়োগ 4 - 1, এখানেও 4 - 1। আচ্ছা এখন আসো, এখানে বিপরীতটা বের করাটা একটু মানে মোটামুটি
টাফ না, একটু কম্পারেটিভলি কঠিন। ওটার চাইতে কিভাবে আমি নির্ণয় করব দেখো, এই যে 4, এই অনুপাতটা কার জন্য? এর জন্য। তাইলে আমাদের দিতে হবে বি এর স্থানাঙ্ক, উল্টাটা। তাহলে 4 এর সাথে দিতে হবে বি এর স্থানাঙ্ক, মানে হচ্ছে 4। এই যে দেখো, যেহেতু এক্স নির্ণয় করতেছি, তাহলে এখানেও দিতে হবে এক্সটা। আর 1 এর সাথে দিতে হবে 1 কার জন্য? বি এর জন্য। তাহলে দিতে হবে এর স্থানাঙ্কটা, এর এক্সটা কি? -2। আচ্ছা, এখানে কত আসতেছে? নিচে হচ্ছে 3, 4 4 16 প্লাস 2, তাহলে 16 আর 2 হচ্ছে 18 ডিভাইডেড বাই 3, তাহলে 6। তোমাদের একটু মনে আছে কিনা দেখো তো, অন্তর বিভক্তি দিয়ে যখন আমি করেছিলাম তখনও এক্স এর মান কি আসছিল? 6। ঠিক আছে, দেখো বহির্বিভক্তি দিয়ে করার পরেও 6 আসছে। আমি এটা আবার বুঝে দিচ্ছি, যেটা বিভক্তকারী বিন্দু তার স্থানাঙ্ক দিয়ে কিন্তু কি করতে হবে? স্টার্ট করতে হবে। তাহলে x ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? উপরে নিচে 4 - 1 লিখে দিবা, যেহেতু বহির্বিভক্ত এটা বিয়োগ করতে হবে। 4 - 1 4 - 1, 4 এর সাথে তার বিপরীত x, তাহলে 4 ছিল এর জন্য, বিপরীত মানে বি এর x মানে 4। আর 1 এর সাথেও তার বিপরীত x, তার মানে 1 এর জন্য কার জন্য ছিল? বি এর জন্য, তাহলে তার বিপরীত মানে হচ্ছে এর x টা দিতে হবে। এর x মানে হচ্ছে কত? -2। ঠিক একইভাবে জাস্ট ক্যালকুলেশন করে 6। দেখে এখন আমাকে বলো y এর মানটা কত আসে। যদিও এর আগে আমরা আনসার বের করে ফেলেছি, তোমরা অনেস্ট থাকবে আর কি, নিজেরাই বের করো এবং বের করে আমাকে বলো y এর মানটা কত আসছে। ততক্ষণ আমি নিজেই করে ফেলি, তোমরাও আমাকে বলো, তোমরা নিজেরাই করো, আমি বুঝাই দিব, তারপরেও তোমরা নিজেরাই করো। আচ্ছা, জাস্ট আমি এতটুকু লিখলাম, তোমরা নিজেরাই করো, নিজেরা করে আনসার কত আসছে একটু আমাকে বলো। আচ্ছা, -8, ভেরি গুড। সাইদ লামিয়া নুসরাত -8। নয়টা 15 নাবিল ইসলাম বলছিল আগে শেষ হবে না, আমার আবার আর একটা ক্লাস আছে, ওটাও ইম্পর্টেন্ট, তাই একটু জানালে ভালো হয়। আচ্ছা, আমি শেষ করে দিব, 9:15 আগে শেষ করে দিব। আচ্ছা, y এর মান হচ্ছে -8। আচ্ছা আচ্ছা, আমি y এর মান আসবে -8, সেটা কিভাবে আসবে দেখো, 4 কার জন্য? এর জন্য, তার বিপরীত ওয়াইটা, বি এর ওয়াইটা বসাইতে হবে -5। 1 কার জন্য? বি এর জন্য, তার বিপরীত ওয়াইটা মানে এর ওয়াইটা বসাইতে হবে 4। ঠিক আছে, তার মানে -20 -4 ডিভাইডেড বাই 3, তার মানে হচ্ছে -24/3, অর্থাৎ -8। তাহলে একই ম্যাথ দেখো, আমি অন্তর্বিভক্তি দিয়েও করলাম, আবার বহির্বিভক্তি দিয়েও করলাম। ঠিক আছে, তাহলে তোমরা এই যে আজকে আমি অ্যাকচুয়ালি এই যে এই পরবর্তী টপিক 4 আর 5 শেষ করার ইচ্ছা ছিল, বাট পারি নাই। এগুলো আসলে বোঝানোর মতো ম্যাথ যেহেতু, সেজন্য তোমাদের নেক্সট ক্লাসে এগুলো শেষ করতে হবে। আমাকে বলো যে তোমরা টপিক 2 আর 3 এই দুটা টপিক বুঝছো কিনা, একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও তোমরা বুঝছো কিনা, যারা যারা এতক্ষণ ক্লাস করেছো। আমি একটু বসি, খুবই টায়ার্ড অ্যাকচুয়ালি, এখনো কমেন্ট পাই নাই। যারা যারা ক্লাস করছো বুঝছো কিনা। আচ্ছা, নাবিলা ইসলাম, সাইফুদ্দিন, ও আচ্ছা, তানজিলা ইসলাম, লেট হোক সমস্যা নাই, আমরা বুঝলেই তো হলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, না অনেকের বিভিন্ন জায়গায় ক্লাস থাকতে পারে, এটা সমস্যা না। জি স্যার বুঝছি। তৌহিদুল ইসলাম, জি স্যার বুঝছি, অল ক্লিয়ার। আচ্ছা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে তোমরা অনেক বেশি কোঅপারেশন করেছো, যারাই কোঅপারেশন করেছো এবং করো নাই সবাইকে ধন্যবাদ। যারা ভবিষ্যতে দেখবা, যারা লাইভটা এটা তো থাকবে, যারা দেখবা তাদেরকেও ধন্যবাদ। সবাইকে আজকের ক্লাসে যারাই ছিল সবাইকে শুভেচ্ছা, এবং সব শেষে সবার প্রতি আমার অনেক দোয়া থাকবে। তোমরা ভালো মতো পড়াশোনা করো এবং তোমরাই দেশের ভবিষ্যৎ। যেহেতু তোমরাই দেশের ভবিষ্যৎ, সেহেতু তোমাদেরকে দেশের ভবিষ্যৎ যেভাবে গড়ে ওঠে, প্রত্যেকটা কার্যক্রম রুটিন ওয়াইজ তোমরা চিন্তা করবা যে আমি কোন কাজটা করলে ভালো হবে, কি করলে ভালো হবে। সব সময় মোবাইল নিয়ে বসে থাকবে না, যখন লাইভ ক্লাস দেখবা তখনই মোবাইল, ঠিক আছে? এর বাইরে মোবাইল আর অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসগুলো বাদ দিয়ে তারপরে পড়াশোনা করবে। ঠিক আছে, আজকের ক্লাসটা এতটুকু থাকুক। তোমাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ ছিলা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।